গল্প সে আমার ইচ্ছে ঘুড়ি। লেখনীতে মুক্ত রহমান। অন্তিম পর্ব। তালুকদার বাড়ির পেছনের অন্ধকার অংশে দুই মানবমানবী দাঁড়িয়ে। চারপাশ নিস্তব্ধ, শুধু সামনের লন থেকে ভেসে আসছে গানের আওয়াজ, তাও খুব ধীরে, যেন অনেক দূর কোথাও গান বাজছে। পেছনের ঝিলের উপর পড়া বাড়ির মিটমিটে আলো পানির সঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। সেই আলোয় ঈশিতার মুখের ছায়া টের পাওয়া যাচ্ছে, এবং তার ছায়ার গায়ে জড়িয়ে থাকা পুরুষটিরও। তৃণের হাত ঈশিতার কোমর ঝাপটে ধরে রেখেছে। তৃণর নিঃশ্বাস ধীরে ধীরে ঈশিতার ঘাড় ছুঁয়ে যাচ্ছে, গা ঘেঁষে দাঁড়ানো অবস্থায় দু জানার নিঃশ্বাস যেন একসাথে কাঁপছে। ঈশিতা ছটফট করছে, শরীর বাঁকিয়ে তৃণের আঁকড়ে ধরা হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তৃণ, প্লিজ ছাড়ুন আমাকে, ঈশিতা ফিসফিস করে বলে, গলায় স্পষ্ট আতঙ্কের ছাপ। তৃণ নিজের মুখ একদম ঈশিতার কাছে এনে চোখে ঘোর লাগা দৃষ্টিতে বলে, তুমি ভয় পাচ্ছ। কণ্ঠে এক ধরনের শীতলতা, যেন মৃদু উত্তাপের আড়ালে হিমশীতল ইঙ্গিত লুকিয়ে আছে। তুমি জানো, ভয়টাই আসলে সবচেয়ে সুন্দর নেশা। ভয় পেলে মেয়েরা সত্যি কথা বলে। ঈশিতা কাঁপতে থাকে, ঠোঁট শুকিয়ে আসে তার। হাত বাড়িয়ে তৃণের বুক ঠেলে সরাতে গিয়ে বলে, আপনি এইটা ঠিক করছেন না, এতগুলো লোক এখানে, আপনি পাগল হয়ে গেছেন। তৃণ হাসে, সেই হাসি ঠোঁট পর্যন্ত আসে। পাগল? হ্যাঁ, তোকে যখন ওই মাহদি নামক পোকাটার পাশে দেখলাম, তখনই পাগল হয়ে গেছি। এত হেসে হেসে কথা বলার কি ছিল? তৃণের আঙুল ঈশিতার চিবুকের নিচে এসে থামে, আলতো করে মাথা তোলে ঈশিতার। তুই জানিস না আমার কেমন লাগে যখন তোর মুখে অন্য কারো নাম শুনি। তুই জানিস না, কারো চোখে যদি তোকে দেখি আমি কেমন হতে পারি। ঈশিতা থেমে যায়। শরীর জমে যায় তৃণের কথায়। শুধু নিঃশ্বাস বাড়তে থাকে, চোখ বড় হয়ে তাকিয়ে থাকে তৃণের দিকে। এদিকে তৃণ ঈশিতার মুখটা নিজের হাতের মুঠোয় ধরে উঁচু করে। নিজের কপাল এগিয়ে গিয়ে ঠেকিয়ে দেয় ঈশিতার কপালে। এক মুহূর্তের জন্য নিঃশব্দতা, ঈশিতাও তাকিয়ে আছে তৃণর চোখে, আর তৃণ গভীর গলায় বলে উঠে, তোমাকে সুন্দর লাগছে ইস্যু। আমার যেইখানে বেহাল দশা সেখানে তুমি অন্য ছেলের সাথে কথা বলতে পারো কিভাবে? আমি কিন্তু আমার জিনিসে কারো নজর সহ্য করব না। তৃণর কণ্ঠে এমন এক দমবন্ধ করা মালিকানা যে ঈশিতা নিজেই কেঁপে ওঠে। গলার নিচে কেঁপে ওঠে চিবুক, শিরদাঁড়ায় বয়ে যায় ঠান্ডা একটা শিরশিরানি। তবুও ঈশিতা চুপচাপ মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয়, আর না। সে আর কোনো ছেলের সাথে কথা বলবে না। সে শুধু তৃণর। তৃণর ঠোঁটে ফুটে উঠে ঠান্ডা একটা হাসি, সন্তুষ্ট এক হিংস্র স্নেহ। এক মুহূর্তে তৃণ শক্ত করে ঈশিতাকে নিজের বুকে জড়িয়ে ধরে। এক হাতে পেছনে থেকে ওকে চেপে রাখে বুকের সাথে, অন্য হাতে মুখটা উঁচিয়ে ঈশিতার গালে পরপর কয়েকটা চুমু বসিয়ে দেয়, নরম কিন্তু জেদি, উন্মাদনা মেশানো চুমু। ঈশিতা আর নিজেকে সামলে রাখতে পারে না। জোরে ঝাপটে ধরে তৃণর পাঞ্জাবিটা, যেন সেখানেই আশ্রয় খুঁজে নিচ্ছে, যেন এর বাইরে কিছু নেই তার জন্য। ভয়, ভালোবাসায়, দখলের কাছে নিজেকে সঁপে দেয়। এইদিকে তৃণ জড়িয়ে ধরা অবস্থায় পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে কাঁচা ফুলের গাজরা বের করে। ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরা অবস্থাতেই পিঠের দিক দিয়ে চুলে আলতো করে গাজরাটা পরিয়ে দেয়। নরম ফুলের গন্ধে ভরে যায় চারপাশ। ঈশিতা শ্বাস নিচ্ছে ধীরে ধীরে, পাঁজরের ভেতর কাঁপছে বুক, তৃণর ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলছে, আস্তে আস্তে, কিন্তু স্বেচ্ছায়। তৃণর এমন ছোট ছোট পাগমালির জন্যই ঈশিতা তৃণকে ভালোবাসে, বারবার প্রেমে পড়ে। তৃণ ঈশিতার গাল ঘেঁষে ফিসফিস করে বলে, ভুলেও কারো দিকে তাকাবি না, প্রয়োজনে তোকে চুমু খাবো সময়ে অসময়ে, যাতে পুরো দুনিয়া ভুলে গিয়ে শুধু তৃণ নামটা মনে রাখবি। তৃণর এমন বাচ্চামো কথায় ঈশিতা চোখ বন্ধ করে মাথা রাখে তৃণর বুকে। বুকে মাথা রেখে ধীরে শুধাই, ভালোবাসি আপনাকে তৃণমূল। তৃণ আর ঈশিতা এরই মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়। দুজনেই থমকে দাঁড়ায়, একে অপরের দিকে তাকিয়ে কৌতূহলে একসাথে বাড়ির পেছনে থেকে তালুকদার বাড়ির দিকে এগিয়ে যায়। ঈশিতার মুখে উদ্বেগের রেখা, তৃণের গলা শুকিয়ে আসে, কিছু একটা ভয়ঙ্কর আন্দাজ করে। অন্যদিকে ডেকোরেশনের জায়গার ঠিক হলুদ সন্ধ্যার স্টেজের সামনে,
সব আলোশোভা আর রঙিন শব্দ থেকে একটু দূরে এক কোণে রোকসানার কোলের উপর নিস্তেজ অবস্থায় পড়ে আছে ইচ্ছে। গোল গোল চোখে ছোট খরগোশটা ইচ্ছের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, একবার ইচ্ছের গা ঘেঁষে বসছে, একবার আবার নাক দিয়ে ঠেলে দেখছে, যেন বুঝে নিতে চাইছে কেন তার প্রিয় মানুষটা নড়ছে না। রোকসানার চোখ ফেটে পানি গড়াচ্ছে। ইচ্ছের মাথায় হাত বুলিয়ে কাপা কণ্ঠে বলে উঠছে, কিছু বল মা, চোখ খোল, একটা কথা বল মা। কিন্তু কোনো সাড়া নেই ইচ্ছের। কিছুক্ষণ আগেও সবার সাথে বসে গল্প করছিল, এখন হুট করে মেয়েটা অচেতন। ইতোমধ্যে সেখানে আত্মীয়স্বজন, অতিথিরা একে একে জমা হতে শুরু করেছে। ইনায়েত তালুকদার, রফিক তালুকদার, রাদিফ, তৌফ, সবাই এক জায়গায় ভিড় জমিয়েছে। সবার মুখে আতঙ্ক, চাওয়া পাওয়ার বাইরের এক অজানা ভয়। তাহসিন বিয়ের হলুদ সাজে ভারী পোশাক পরে ভিড় ঠেলে সামনে আসে। চোখ সরাসরি পড়ে বাবার দিকে। ইনায়েত তালুকদারের মুখ থমথমে, কিন্তু চোখে স্পষ্ট দুর্ভাবনা। বাবা! তাহসিন বলে ওঠে, গলার স্বর দৃঢ়, এইভাবে রাখা যাবে না। দ্রুত ইচ্ছেকে ঘরে নেওয়ার ব্যবস্থা করো, সুস্থ জায়গায় হাওয়া বাতাস নেই এখানে। ইনায়েত তালুকদার তাকিয়ে থাকেন মেয়ের মুখের দিকে, যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছেন, তারপর মাথা নেড়ে উঠে দাঁড়ান। এইদিকে তৃণ সামনে এগিয়ে আসে, আর এক মুহূর্ত দেরি না করে হাঁটু মুড়ে বসে পড়ে ইচ্ছের পাশে। এক ঝটকায় ইচ্ছেকে সাবধানে কোলে তুলে নেয়। রোকসানার কোল থেকে ইচ্ছেকে আলতো করে সরিয়ে নেয়, যেন কোনো ভাঙা কাজ জিনিস ছুটছে। তৃণ কোনো কথা না বলে মুখ নিচু করে, দুই হাতের ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে তালুকদার বাড়ির দিকে হাঁটা দেয়। ঈশিতা এক পাশে দাঁড়িয়ে থাকে, হাতে মুখ চাপা দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু চোখের পানি থামছে না। পেছনে থেকে লোকজন কানাঘোষা করে বলে, এটা কিভাবে হলো? একটু আগেও তো হাসছিল, কথা বলছিল। কে জানে, অন্য কেউ ফিসফিস করে জবাব দেয়, কে জানে, কিছু একটা ঘটেছে নিশ্চিত। তাহসিন আবার বলে ওঠে, রাদিফ ভাই, তৌফ ভাই, একটু সাহায্য করুন। ঘরে ওর জন্য বিছানার ব্যবস্থা করতে হবে। রাদিফ কাঁধ নাড়ে, তারপর এগিয়ে গিয়ে তৌফকে বলে, চল, ঘর খালি করে দিই, জানালাগুলা খুলে দিই, হাওয়া লাগুক ওর গায়ে। তৃণ তখনও হাঁটছে, ইচ্ছেকে জড়িয়ে। চোখে মুখে দৃঢ়তা, কিন্তু গলার নিচে চাপা এক উত্তাপ যেন দাউ দাউ করে চলছে। ইচ্ছের সঙ্গে কি ঘটেছে? ধূসরের ভাবনা মাথায় এলেই যেন গলা শুকিয়ে আসে, ওদের উপর ভরসা করে রেখে গেছে, অথচ মেয়েটা ভালো নেই, সব দিক থেকে যেন বিপদ জেঁকে বসেছে। তৃণর পেছনে ছোট খরগোশটা হঠাৎ দৌড়ে আসে, তালুকদার বাড়ির দিকেই ছোটে, তৃণের পায়ের কাছে ঘেঁষে একটানা ঘুরতে থাকে। রোকসানা কিছুটা স্থির হয়ে সেই দৃশ্য দেখে নিজের বুকের পাঁজরে হাত চেপে বসে। রফিক তালুকদার তখন ইনায়েতকে জিজ্ঞেস করেন, কোনো ডাক্তার ডাকা হয়নি এখনো? ইনায়েত তালুকদার মাথা নেড়ে বলেন, তাহসিন তো আছেই, এখনই দেখছে, ইচ্ছেকে, চিন্তা করিস না। ঈশিতা তখন রোকসানার পাশে এসে বসে পড়ে, হাত ধরে রাখে চুপচাপ। কান্নার শব্দ, নিঃশব্দ প্রার্থনা, আর শঙ্কায় মোড়া মুহূর্ত, সব মিলিয়ে সময় যেন থেমে গেছে। রফিক তালুকদার থম মেরে বসে আছে, যেন সমস্ত শরীরটা পাথর হয়ে গেছে। তার পাশে ইনায়েত তালুকদার, চোখ দুটো বিস্ফারিত হয়ে আছে, মুখে কোনো ভাষা নেই। দুই ভাই যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কোনো শব্দ নেই, নিঃশ্বাস পর্যন্ত ঠান্ডা হয়ে আছে ঘরের ভেতর। অথচ সেই স্তব্ধতার মাঝেও এক কোণে দাঁড়িয়ে, মুখে হঠাৎ উদ্ভট হাসি নিয়ে একা একা মেতে আছে হৈমন্তী। হাসছে সে, হেসেই চলেছে, যেন সেই একমাত্র বুঝেছে কি ঘটেছে, বাকিরা কেবল ছায়া। ঘড়িতে রাত ঠিক 12টা। বাড়ির পেছনের অংশে তাহসিনের গায়ে হলুদের সব আয়োজন গুটিয়ে নেওয়া শেষ। চারপাশে অনুষ্ঠান শেষে হালকা গুঞ্জন চলছে, কেউ বিদায় নিচ্ছে, কেউ আলতো গলায় কথা বলছে। অথচ এই পুরো প্রেক্ষাপটের এক পাশে, ইচ্ছের ঘরের দরজার কাছে, দাঁড়িয়ে আছে গার্ডদের মতো চারজন পুরুষ, তৃণ, তূর্ণ, রাদিফ, তৌফ। চারজনের চোখে মুখে এক ধরনের খুশির ঝলক থাকলেও, ভেতরে ভেতরে একটা অজানা সংকোচ আর দুশ্চিন্তার ছায়া যেন ঘনীভূত হচ্ছে। চুপ করে থেকে শুধু এক একবার চোখাচোখি করছে।
তৃণ একটু ঝুঁকে নিচু গলায় বলে, এমনটা তো হবার কথা ছিল না। তূর্ণ ঠোঁট চেপে ধরে, কিছু বলার চেষ্টা করেও থেমে যায়। রাদীপ পেছনের দিকে তাকিয়ে নেয়, যেন কারো নজর পড়ছে কিনা যাচাই করছে। তৌফ ধীরে ধীরে বলে, তবে যা হয়েছে, ভালো হয়েছে। এইবার অন্তত ফিরে আসুক ও। ঘরের ভেতরে ইচ্ছের পাশে বসে আছে তাহসিন আর রোকসানা। ইচ্ছের চোখ বন্ধ, শরীর নিস্তেজ। এখনো জ্ঞান ফেরেনি, নিস্তব্ধ মুখের দিকে তাকিয়ে থাকলেও মনে হচ্ছে হাজারটা কথা জমে আছে সেখানে। আর পাশে বসে থাকা রোকসানা আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। এতক্ষণে পুরো পরিস্থিতি তার মস্তিষ্কে আঘাত হেনে গেছে, নিজেকে আর সামলাতে পারছে না। রোকসানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, দু হাত একবার ইচ্ছের মাথায় বুলিয়ে দিচ্ছে, আবার আঁচলে মুখ গুজে কান্না চেপে রাখতে চাইছে। তার কাঁধ কাঁপছে, কান্না একদম গলার ভেতর থেকে বেরিয়ে আসছে। এই বাড়িতে একসাথে দুইটা খুশির খবর এলো, কিন্তু এমন করে। তূর্ণ এবার ধীরে বলে ওঠে, ধূসর কি আসবে? রাদীপ নিচু স্বরে উত্তর দেয়, এখন যে অবস্থায় আছে, ঠিক বুঝতে পারছিস না তুই? তোফ একবার ঘরের দরজার দিকে তাকায়, তারপর আবার বন্ধুর মুখে চোখ রাখে। এতক্ষণ ঝিম মেরে বসে ছিল ইনায়েত তালুকদার। চোখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটের কোণে আলতো হাসি। হঠাৎ করে নিজের ভেতরকার উচ্ছ্বাস যেন আর ধরে রাখতে না পেরে হেসে উঠে, একটা শান্ত, গভীর হাসি। পাশে বসা রফিক সাহেব চমকে তাকান বড় ভাইয়ের দিকে। ইনায়েত মুখ ঘুরিয়ে রফিকের দিকে তাকিয়ে বলেন, রাফু, আমি দাদু হতে চলেছি। এক মুহূর্ত থেমে, যেন নিজের বলাটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য হাসি মুখে আবার বলেন, তোরে মিষ্টি মুখ করাই চল। বাদরটা এত দিনে ভালো একটা কাজ করেছে, কি বলিস? যাওয়ার আগে আমাদের উপহার দিয়ে গেছে। রফিক সাহেবের মুখে বিস্ময়ের ছায়া। মুহূর্তেই তিনিও হেসে উঠে বলেন, আর আমি নানু হচ্ছি ভাই। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন। এই পুরনো ঘর, পুরনো বারান্দা, পুরনো সম্পর্কগুলো যেন নতুন কোনো আলোয় জ্বলে উঠে। ইনায়েত হেসে বলেন, সানা, মিষ্টি নিয়ে আয়। সবাই নিচে চলো, আজকে আমাদের খুশির দিন। দুই ভাই সিঁড়ির দিকে এগিয়ে যেতে থাকে, পেছনে ফেলে যায় তাজ্জব হয়ে যাওয়া কয়েক জোড়া চোখ। আশেপাশে থাকা সবাই থমকে তাকিয়ে থাকে ওদের দিকে, যেন এই হঠাৎ ঘোষণা এমন কেউই আশা করেনি। রোকসানা চলে যায় মিষ্টি আনতে, আর বাকিরা কিছুটা চুপচাপ অবস্থায় দাঁড়িয়ে থাকে। এইসবের মধ্যে মুখ খোলে তূর্ণ। নিচু স্বরে তৃণকে বলে, ধূসরকে খবরটা জানাতে হবে। ওর জানাটা জরুরি। তৃণ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়, হ্যাঁ, জানাতে হবে। পকেট থেকে ফোন বের করে তৃণ। ডিসপ্লেতে ধূসরের নাম দেখে দ্রুত এসএমএস টাইপ করতে থাকে। সেন্ড বাটনে চাপ দিতেই ফোনটা এক মুহূর্ত থেমে যায়। তারপরই স্ক্রিনে ভেসে উঠে। তৃণ আবার চেষ্টা করে। বারবার চেষ্টা করেও একটাও মেসেজ যাচ্ছে না। তৃণের কপালে ভাঁজ পড়ে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রাদীপ ওর পাশে এসে দাঁড়ায়। চোখ রাখে তৃণের ফোনের স্ক্রিনে। কি হলো? তৃণ ভ্রু কুঁচকে বলে, মেসেজ যাচ্ছে না। ফোনটাও কানেক্ট হচ্ছে না। এমন তো কখনো হয় না। রাদীপ শান্ত গলায় বলে, হয়তো ব্যস্ত আছে ধূসর। পরে দেখবে। চিন্তা করিস না। তৃণ ম্লান হাসে, হ্যাঁ, হয়তো। রাদীপ তূর্ণর দিকে তাকিয়ে হালকা হাসে। চল, নিচে যাই। এখন ইচ্ছের স্পেস নিড, সবাইকে তো সামলাতে হবে। তিনজন ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। উপরে থেকে নিচে নামার সেই যাত্রায় কারো মুখেই আর আগের উচ্ছ্বাস নেই। ইনায়েত আর রফিকের খুশি যেমন পুরো বাড়িটাকে আলোয় ভরিয়ে ফেলেছে, ঠিক তেমনি সেই আলোয় কোথাও যেন এক টুকরো ছায়াও জেগে উঠেছে, একটা অদৃশ্য প্রশ্ন, একটা অশান্ত সংকেত। এম ড্যাশ, এম ড্যাশ। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছে। নিঃশব্দ ঘরের নিঃসঙ্গতাকে যেন ভেঙে দিতে চায় তার থেমে থাকা চোখ। বাহিরে সকালের মিষ্টি আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, গতকালের গায়ে হলুদ শেষে আজ তাহসিনের বিয়ের দিন। ইচ্ছের দৃষ্টি তখনও দেয়ালের সাথে লাগোয়া আয়নার দিকে স্থির। পরনে ধূসরের সাদা শার্ট। বড় গলা, ধূসরের গায়ের গন্ধ মেশানো সেই শার্টটা ইচ্ছের হাঁটু ছাড়িয়ে গেছে। দুহাতে শার্টটা গুছিয়ে একটু খোলা পেটের দিকে তাকায় সে।
খুশি মনে পেটের কাছের 2টা বাটন খুলে ফেলে। পেটের একটু অংশ এখন দৃশ্যমান। নিঃশ্বাস ফেলতেই বুক থেকে ঢেউ নেমে আসে উষ্ণ, আবেগমাখা পেট অবধি। সেখানে ইচ্ছে পরম যত্নে হাত বুলাতে থাকে। এক দৃষ্টি পেটের দিকে, সেইখানে বাসা বাঁধা কারো অস্তিত্বকে অনুভব করে। তার সেই অসভ্য পুরুষের অনাগত সন্তানের মা হতে চলেছে সে। শরীরে একরকম কাঁপুনি দিয়ে উঠে, কিন্তু সেটা ভয় থেকে নয়, এক ধরনের আবেশ আর বাস্তবতাকে মেনে নেওয়ার অনুভব থেকে। মাতৃত্ব বুঝি এমনই কিছু, যে অনুভবের কাছে সব আবেগ পরাজিত হয়। এই অষ্টাদশী মেয়ে কেমন একদিনেই বড় হয়ে গেছে। যেন শরীর নয়, আত্মাই এখন ভারী হয়ে উঠেছে। চোখ দুটো নরম হয়ে আসে, ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি। কল্পনায় এক ধরনের স্বপ্ন খেলে যায়। ধূসর, নিজের উষ্ণ হাতে এই পেটটায় রেখে, বলছে, এইখানে আমার পৃথিবী আছে। ইচ্ছে কল্পনায় হারিয়ে যায়, হঠাৎ ঈশিতার ডাকে হুঁশ ফিরে আসে। দরজার কাছে দাঁড়িয়ে আছে ঈশিতা। হাতে খাবারের প্লেট। মুখে একরাশ ক্লান্তি, তার মাঝেও চিরচেনা আদর। ইচ্ছে ঈশিতাকে দেখে তড়িঘড়ি করে শার্ট দিয়ে পেট ঢেকে ফেলে। শরীর সোজা করে আয়নার দিক থেকে পেছনে ফিরে দাঁড়ায়। ঈশিতা প্লেট রাখে, চোখ ইচ্ছের দিকে। এক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, দ্রুত খাবার সব ফিনিশ করা চাই। একটু যদি অনীহা দেখেছি মাকে কিন্তু ডেকে আনবো। আমার সোনাদের কষ্ট দিবি না একটুও, বলে দিলাম হু। বলে ঈশিতা মুখ বেঁকিয়ে ইচ্ছেকে টেনে ধরে বিছানায় বসিয়ে দেয়। জুসের গ্লাস এগিয়ে দেয়। ইচ্ছেও খুশি মনে গ্লাস হাতে নেয়। গলায় একরাশ দ্বিধা নিয়ে আস্তে করে বলে, উনি জানে ইস্যু, আমি মা হতে চলেছি। ঈশিতার মুখ মুহূর্তে কালো হয়ে আসে। ইচ্ছের মন ভালো রাখার দায় মিথ্যা বলে ওঠে, ভাইয়া অনেক খুশি। ইচ্ছে, দ্রুত তোর সাথে কথা বলতে চায়। আর বাড়ি আসবে খুব তাড়াতাড়ি। ইচ্ছে কিছু বলে না। কয়েক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করে, তুই মিথ্যা বলছিস না তো? ঈশিতা কাপা কণ্ঠে বলে, না তো। ইচ্ছে গলা নামিয়ে ফেলে, ঠোঁট কেঁপে ওঠে। তারপর গলা ধরে যায়। আমি জানি, উনি ফোন ধরেনি। আমাকে মিথ্যা আর বলতে না। বলেই হঠাৎ করে কাঁদতে শুরু করে ইচ্ছে। গলা ধরে আসে, চোখের পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে। ঈশিতা মুখ শক্ত করে বসে পড়ে পাশে। 2 হাত দিয়ে ইচ্ছের হাত ধরে বলে, তুই এখন কাঁদবি না। প্লিজ, তোকে কাঁদতে দেখলে আমিও কাঁদব। তুই জানিস না, তুই কত শক্ত। তুই একা না, আমরা সবাই আছি। ইচ্ছে শুধু কাঁদে। বুকে একরাশ বোঝা, চোখে না বলা কত কথা। আর ঈশিতা ফুপিয়ে ওঠা ইচ্ছেকে বুকের মধ্যে টেনে নেয়, এক বোন আরেক বোনকে শক্ত রাখে, যদিও তারা দুজনেই জানে, এই মুহূর্তে তাদের অসহায়তাই সবচেয়ে বেশি সত্যি। এইদিকে তাহসিন ধীর পায়ে ঘরে ঢুকে, হাতে মেডিসিন। ঢুকেই যা দেখে, চোখ মুহূর্তে রক্তিম হয়ে ওঠে। ইচ্ছে আর ঈশিতা একসাথে বসে, ইচ্ছে ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদছে। দুজনার কান্নার সুর যেন একসাথে মিলিয়ে গেছে, নিঃশব্দ অস্থিরতায় ছড়িয়ে পড়েছে ঘরের কোনায় কোনায়। এই তোরা এইভাবে কাঁদছিস কেন? কোনো জবাব আসে না। তাহসিন দম নিয়ে কড়া স্বরে বলে ওঠে, চুপ করো দুজনা। এখন কান্না করলে ওর শরীর আরো খারাপ হবে। তাহসিনের কণ্ঠের কঠোরতায় কাজ হয়। ঈশিতা মুখ নিচু করে, চোখ মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ইচ্ছেও কাঁপতে থাকা ঠোঁট কামড়ে ধরে কেবল চোখ বন্ধ করে বসে থাকে। তাহসিন গম্ভীর চোখে ঈশিতার দিকে তাকিয়ে বলে, তুই এখন বাহিরে যা। ওর সাথে আমার দরকার আছে। ঈশিতা কিছু বলতে গিয়েও চুপ থেকে ঘর থেকে বেরিয়ে যায়। ঈশিতার পায়ের শব্দ মিলিয়ে গেলে তাহসিন ট্রেটা বিছানার পাশে রাখে। তারপর ইচ্ছের সামনে এসে নরম স্বরে বলে, খাবারটা শেষ কর। তারপর মেডিসিন নিতে হবে। ইচ্ছে কথা না বলে নিঃশব্দে হাত বাড়ায়। তাহসিন নিজে হাতে খাইয়ে দেয়, একে একে চামচে করে। একটুও বিরক্তি নেই চোখে মুখে, বরং এক অদ্ভুত স্থিরতা। সব খাওয়া শেষ হলে তাহসিন গ্লাসে পানি এনে ইচ্ছের হাতে মেডিসিন ধরিয়ে দেয়। ইচ্ছে দেরি না করে সেটা খেয়ে নেয়। কিন্তু তবুও তাহসিন থেমে থাকে না। সেদিন পিলটা খাসনি কেন? ইচ্ছে চমকে যায়। চোখ বড় হয়ে যায় মুহূর্তেই। হাতের আঙ্গুলগুলো একসাথে মুঠো করে ফেললেও মুখে কোনো কথা আসে না।
তাহসিন তাকিয়ে থাকে ইচ্ছের মুখের দিকে, বুঝতে পারে তার আন্দাজ কাজ করেছে। সেদিন ইচ্ছে পিলটা খায়নি। ভাবছিলি বুঝতে পারবো না। তাহসিন চোখ মুখে গম্ভীরতা এনে কথা বললেও মনে মনে ভীষণ খুশি। এদিকে ইচ্ছে মুখ ঘুরিয়ে নেয়, চোখের কোণা গরম হয়ে আসে আবার। তাহসিন ধীরে উঠে দাঁড়ায়, ইচ্ছে অপ্রস্তুত হয়ে পড়েছে বুঝতে পেরে। তারপর আর কিছু না বলে কেবল বলে, নিজের যত্ন নিস ইচ্ছে। কেন এই কাজটা করেছিস জানি না। তবে বাড়ির প্রত্যেকে তোদের স্বাভাবিক আচরণে খুশি। ইচ্ছে ধীরে মাথা নাড়ে। তাহসিন ঘর থেকে বেরিয়ে গেলে ইচ্ছে চোখ বন্ধ করে, বুকের ভেতর জমে থাকা ভয় আর লজ্জা নিয়ে নিঃশব্দে শুয়ে পড়ে। বর এসেছে, বর এসেছে। দোতলার ঘরজুড়ে যেন হঠাৎই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দরজা ঠেলে হাঁপাতে হাঁপাতে ঢুকে পড়ে ঈশিতা, কপালে বিন্দু বিন্দু ঘাম, কণ্ঠে চঞ্চলতা। হাঁটুতে ভর দিয়ে সোফায় বসে পড়ে, তারপর মুখ তুলে হাঁপাতে হাঁপাতে বলে, আপু, বর এসেছে। নিচে সবাই যাচ্ছে, ইচ্ছে রুহি তাড়াতাড়ি চল। ঘরের একপাশে আয়নার সামনে বসে থাকা তাহসিন লজ্জায় রাঙা হয়ে যায় মুহূর্তেই। কাচের আয়নাতেই নিজেকে একবার দেখে নেয়। গায়ে শাড়ির নকশার মতোই তার চোখে মুখেও যেন লালিমা ছড়িয়ে পড়ে। ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখে জলজ্জলে উচ্ছ্বাস। এতক্ষণ ধরে যেভাবে ধৈর্য ধরে সাজতেন বসেছিল, সেই সব সংযম যেন এক নিমিষেই ভেঙে যায়। পাশেই বসে ইচ্ছে। তাকেও সাজিয়ে দেওয়া হয়েছে সযত্নে। লাল আর সোনালি জরির কাজ করা শাড়িতে ইচ্ছের গায়ের রং যেন আরো বেশি ঝলমলে লাগছে। সিথি করে খোলা লম্বা চুলগুলো পিঠজুড়ে ঢলে পড়েছে, আর চুলের মাঝে গুজে দেওয়া তাজা লাল গোলাপ যেন পুরো দৃশ্যটাকে ছবির মতো করে তুলেছে। বর এসেছে শুনে ইচ্ছে থমকে যায় এক মুহূর্ত। তারপর নিজেই বুঝে ওঠে, হ্যাঁ, এবার নামতে হবে। রুহি হাত বাড়িয়ে দেয়, ইচ্ছে রুহির হাত ধরে উঠে দাঁড়ায়। চোখে মুখে আনন্দ, কিন্তু কোথাও যেন এক টুকরো অজানা কাঁপুনি লুকিয়ে। ইচ্ছে রুহির হাত ধরে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হৈমন্তী ঢুকে পড়ে হাতে একখানা খাবারের প্লেট নিয়ে। দুজনকে দেখে একটু ভ্রু কুঁচকে তাকায়, তারপর না কিছু বলেই ইচ্ছের হাত ধরে টেনে নিয়ে গিয়ে তাহসিনের পাশে বসিয়ে দেয়। হৈমন্তী নিচু হয়ে তাহসিনের চোখে চোখ রেখে মৃদু স্বরে বলে, বিয়ের কাজ সম্পূর্ণ হতে অনেক দেরি হবে। এখন একটু খেয়ে নে। তাহসিন মায়ের কথায় মাথা নাড়িয়ে হা করে। হৈমন্তী নিজের হাতে ভাত মেখে প্রথম লোকমা তুলে দেয় মুখে। স্নেহে ভরা সেই দৃশ্য দেখে ইচ্ছে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হৈমন্তীর ইচ্ছের দিকে ফিরে তাকায়। কোনো ভূমিকা ছাড়াই পরের লোকমা ভাত তুলে দেয় ইচ্ছের মুখের সামনে। হা কর। ইচ্ছে হঠাৎ থেমে যায়। চোখে একরাশ অস্বস্তি নিয়ে বলে, আমার ক্ষুধা নেই বড়মা। হৈমন্তী মুখ শক্ত করে, এবার সোজাসুজি ধমকের সুরে বলে ওঠে, তোর ক্ষুধা নেই, তবে আমার নাতি নাতনির ক্ষুধা লেগেছে। চুপচাপ হা করতো, ইচ্ছে কথা বাড়াস না। ইচ্ছে প্রথমে মুখ ঘুরিয়ে নেয়। ঠোঁট চেপে রাখে কিছুক্ষণের জন্য, যেন নিজের আবেগ আটকে রাখতে চাইছে। তারপর হঠাৎ মুখ ঘুরিয়ে বলে, বড় মা, কি শুরু করেছো বলো তো? কাল থেকে আমাকে তোমরা খাওয়ার উপরে রেখেছ। গলায় চাপা অভিমানের সুর স্পষ্ট হলেও চোখে যেন একরাশ লজ্জা। হাতটা পেটে নামিয়ে রাখে, নিঃশব্দে শ্বাস নেয়। তারপর নিচু গলায় আরো বলে, ওরা তো ছোট এখনো, ওদের ক্ষুধা লাগেনি। এমন জোর করে খাওয়ানোর কি দরকার? এত কথা কেন বলিস ইচ্ছে? তুই এখনো ছোট আছিস, কি বুঝিস এসবের? চুপ করে শুধু খেতে থাক, রাগবি না আমায়। হৈমন্তীর রূঢ় কণ্ঠে কথাগুলো বেরিয়ে আসে, তবে তাতে একরকম স্নেহ লুকানো। ইচ্ছে তার বড়মার চোখের দিকে এক ঝলক তাকায়, তারপর কিছু না বলে মুখ নামিয়ে নেয় প্লেটের দিকে। গাল ফুলে উঠেছে অভিমানে, কিন্তু কিছু না বলে খাবার মুখে তুলে নেয়, আর নিজের অস্বস্তিটুকু গিলে ফেলতে চেষ্টা করে। ঈশিতা পাশে বসেছিল, হঠাৎ এর আগে মুখ গোমরা করে বলে ফেলে, শুধু তাহসিন আপু আর ইচ্ছেকেই খাওয়াও। আমি তো কেউ না এই বাসার। ঈশিতার অভিমান যেন ঠিকরে বেরোয়। হৈমন্তী মেয়ের কথায় হেসে উঠে, তারপর প্লেটে আরেকটু তরকারি তুলে নিয়ে বলে, হিংসুটে তো ছিলি না ইস্যু। আমার দুই মেয়ের খাওয়ানো দেখে এখন হিংসে করছিস? আয় হা কর।
ঈশিতা মুখ ভার করেই ছিল, তবে মায়ের হাসি দেখে হেসে ফেলে। তারপর আবার চুপচাপ খেতে শুরু করে। রুহি এতক্ষণে কিছুই বলেনি, মুখটা কুঁচকে বসেছিল। হঠাৎ চোখে পানি নিয়ে বলে ফেলে, আর আমি? আমায় কেউ খাওয়ায় না কেন? এইবার হৈমন্তী এটার মুখে নিজ হাতে খাবার তুলে দেয়। রুহির চোখের পানি শুকিয়ে যায়, মুখে তৃপ্তির হাসি। বাড়ির ভেতরে এমন শান্ত দৃশ্য, এমন মমতার মুহূর্ত, আর বাইরের চিল্লাচিল্লির আওয়াজ যেন এখানকার আবহ থেকে আলাদা এক জগৎ। এম ড্যাশ এম ড্যাশ চারিদিকে রাত ঘনিয়ে এসেছে, আকাশ জুড়ে জ্বলজ্বলে তারা। ঢাকার মধ্যে অর্ণবদের বাড়ি হওয়ার কারণে বিয়েটা রাতেই সম্পূর্ণ করা হয়েছে। বাড়ির চারপাশে আলো ঝলমল করছে, তবুও যেন কোথাও এক অদৃশ্য বিষণ্ণতা জমে আছে। উৎসবের শেষভাগে এসে প্রতিটি হাসির আড়ালে যেন লুকিয়ে আছে অশ্রুভেজা বিদায়। তাহসিন একপাশে দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে উঠেছে অনেক আগেই। পাশে হৈমন্তী দাঁড়িয়ে আছে, স্পষ্ট বোঝা যায় কতটা বেদনার ভেতর দিয়ে তিনি যাচ্ছে। তাহসিন হৈমন্তীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। যেন সেই জোরানোতেই সবকিছু বলে দিতে চাইছে, ভালোবাসা, কৃতজ্ঞতা, প্রতিশ্রুতি আর অব্যক্ত যন্ত্রণা। অর্ণব কাছেই দাঁড়িয়ে, মাথার পাগড়িটা খুলে হাতে ধরে রেখেছে। মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। তাহসিনের কান্না সহ্য করতে পারছে না সে। বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, যেন চুপ করে বলছে, ভাই, শক্ত থাক। তাহসিন এবার মাকে ছাড়ে। হৈমন্তী চোখে পানি নিয়েই তাহসিনের মাথায় হাত রাখে। তারপর একে একে পরিবারের সবার কাছে এগিয়ে যায় বিদায়ের জন্য। প্রতিটি আলিঙ্গন, প্রতিটি বিদায়ী বাক্যে যেন জমে উঠেছে একটি ছোট জীবনের হাজারো অনুভব। সবশেষে তাহসিন এসে দাঁড়ায় ইচ্ছের সামনে। ইচ্ছে চুপচাপ দাঁড়িয়ে ছিল এতক্ষণ। তার কান্না যেন থামছে না। তাহসিন এক হাতে দিয়ে ইচ্ছের মুখটা তুলে নেয়, তারপর নিঃশব্দে নিজের বুকে টেনে নেয়। তাহসিন কিছু না বলে চুপ থাকে কিছুক্ষণ। শুধু শক্ত করে জড়িয়ে রাখল তার ছোট বোনটাকে। ইচ্ছেও একইভাবে দুহাতে তাহসিনকে আঁকড়ে ধরে। যেন বলছে, আরো একটু থাকো আপু। আর একটু। তাহসিন নিচু গলায় ফিসফিস করে, এবার যেতে হচ্ছে ছোট। ইচ্ছে কান্না গলায় জবাব দিল না, শুধু কেঁদেই গেল। তাহসিন বুঝল এই মেয়েটা একটাও কথা বলবে না, কারণ বললে হয়তো কান্না থামানো যাবে না আর। কিছুক্ষণ চুপ থেকে তাহসিন বলে, আমার ভাইয়ের আমানত রক্ষা করবি ইচ্ছে। দুনিয়ার বুকে আসার আগ পর্যন্ত নিজের সম্পূর্ণ খেয়াল রাখবি। একটুও নিজের উপর অবহেলা করবি না। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হাসি, সব যেন থাকে ঠিকঠাক। এইবার অর্ণব এগিয়ে আসে। হাতে ধরা পাগড়িটা চেপে ধরে বলে, তাহসিন, গাড়ি রেডি। সময় হয়ে গেছে। তাহসিন শেষবারের মতো ইচ্ছের মাথায় হাত রেখে বলে, ভুল করিস না ছোট, তোকে আমি বিশ্বাস করি। অর্ণব আরেকবার তাকায় তাহসিনের দিকে। তারপর ইনস্ট্যান্ট গাড়ির দরজাটা খুলে দেয়। তাহসিন একবার পেছনে ফিরে তাকায়। মা, বাবা, ইচ্ছে, ভাই বোনেরা, সবাই একসাথে দাঁড়িয়ে আছে। গাড়িতে বসে তাহসিন শেষবারের মতো হাত তোলে, তারপর আস্তে করে দরজা বন্ধ করে দেয়। গাড়ি স্টার্ট নেয়। মৃদু শব্দে চলতে শুরু করে। একটু পরেই তালুকদার বাড়ির সীমানা ছাড়িয়ে ফাঁকা রাস্তায় ঢুকে পড়ে গাড়িটা। বিদায় শেষে পরিবারের সবাই এক এক করে ক্লান্তিতে গা এলিয়ে দিয়েছে লিভিং রুমে। নতুন অতিথি বিদায় নেওয়ার পর চারদিক শান্ত, আলো আঁধারির মাঝে শুধু টিভির শব্দ ভেসে আসছে। কালকের বৌভাত নিয়ে আলোচনা করছে দুই কর্তা, রফিক তালুকদার আর ইনায়েত সাহেব, পাশে বসে তাদের সহধর্মিণীরা সহতৃণরা। অন্যদিকে ঈশিতা, ইচ্ছে আর রুহি বসেছে নিচু টেবিল ঘিরে। সামনে রাখা ডিমের ডেভিল, চিংড়ির চপ, আর পানীয়র গ্লাস। টিভিতে চলছে পুরনো কোনো বাংলা সিনেমা, সবাই মন দিয়ে দেখছে। রুহি মাঝে মাঝে হাসছে, ঈশিতা ইচ্ছের দিকে তাকিয়ে বলছে, এই সিনটা দেখ। হুবহু তোকে লাগছে। ইচ্ছে হেসে হাত উঁচিয়ে ইশারা করে, চুপ কর তো। মা শুনলে ভাববে আমি নায়িকা হবার স্বপ্ন দেখি। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। শব্দটা এতটাই তীব্র নীরবতাকে কেটে দেয় যে সকলেই এক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে থাকে। রফিক তালুকদার উঠে দাঁড়ায়, কিন্তু তার আগেই রাদীপ বলে, আঙ্কেল, আপনি থাকুন।
আমি দেখছি কে এসেছে। রাদিফ উঠে দ্রুত সদর দরজার দিকে এগিয়ে যায়। ভারী পায়ে দ্রুত এগিয়ে গিয়ে দরজার লক ঘুরিয়ে খোলে। দরজা খুলতেই রাদিফ থমকে যায়। তার চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে এক বিশাল দৃশ্য। তালুকদার বাড়ির ঠিক সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে 15টিরও বেশি কালো গাড়ি। প্রতিটি গাড়ি চকচকে, একই ধরনের, যেন বিশেষভাবে পরিকল্পিত। এই দৃশ্য দেখেই রাদিফের মুখ গম্ভীর হয়ে আসে। তার চোখ এবার স্থির হয় সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে। জ্যাকসন কোল। গম্ভীর, কঠোর মুখাবয়ব, চোখে করা সিদ্ধান্তের ছাপ। কালো স্যুট পরা, মাথা নিচু করে সামান্য দাঁড়িয়ে, যেন অভিযাত্রারও ঊর্ধ্বে এক প্রহেলিকা। রাদিফ চিনে ফেলেছে তাকে এক নজরেই। এই মানুষটির সাথে পূর্ব পরিচয় রয়েছে, পেশাগত কারণে তাদের একাধিকবার সাক্ষাৎ হয়েছে। রাদিফ ধীরস্বরে বলে ওঠে, আপনি এখানে কেন, জনাব কোল? এক মুহূর্তের জন্য কোল তাকায় রাদিফের দিকে। চোখে অদ্ভুত ধরনের এক চাপা অসহায়তা। কিছু বলার আগেই জ্যাকসন হাত তুলে ইশারা করে। সেই ইশারায় বাড়ির বাইরের একটি গাড়ি থেকে বেরিয়ে আসে দুজন কালো পোশাক পরা ব্যক্তি। তাদের কাঁধে একটি কফিন। কালো কাঠের উপরে মার্কিন পতাকার নকশা। দুই ব্যক্তি মিলে সেই কফিন এনে তালুকদার বাড়ির লনে রাখে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে একপাশে। রাদিফ কিছুটা পিছিয়ে যায়। কপালে ভাঁজ ফেলে কফিনের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। পেছনে ততক্ষণে তূর্ণ, তিনজনই বড়দের সামনে থেকে উঠে এসেছে। দরজার দিককার আলো আর বাড়ির লোকজনের কৌতূহল জাগে। ইনায়েত তালুকদার উঠে আসে এবার, দরজার দিকে তাকিয়ে থমকে যায়। সন্দেহ, উৎকণ্ঠা, অবাক। জ্যাকসন কোল এবার ধীরে এগিয়ে এসে বলে, আমি দুঃখিত, আমাদের প্রোটোকল ভেঙে আজ এখানে আসতে হয়েছে। ইংরেজিতে কথাগুলো একসাথে বলা শেষ করে, জ্যাকসন কোল মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। যেন তিনি এখন বিশাল সামরিক বাহিনীর সামনে দাঁড়িয়ে ভাষণ দিবে সেইভাবে নিজেকে প্রস্তুত করছে। গড়গড় করে বলতে শুরু করে, ধূসর তালুকদার, বয়স 27, জন্মস্থান ঢাকা বনানী। পেশা পরিচালক। এমআইটি থেকে কৃতিত্বের সাথে স্নাতক এআই ও সাইবার সিকিউরিটি। মাত্র 21 বছর বয়সে স্পেশাল অপারেশন ইউনিটে যোগদান। একের পর এক আন্তর্জাতিক সাইবার সন্ত্রাস ও পাচারচক্র ধ্বংসের মাধ্যমে নজর কাড়ে। 26 বছর বয়সে প্রেসিডেন্টের বিশেষ মনোনয়নে সিআইএ ডিরেক্টর হন, ইতিহাসের সবচেয়ে কম বয়সী এবং প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে। ধূসর তালুকদার সম্প্রতি একটি গোপন রিপোর্ট পান। বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে আন্তর্জাতিক নারী ও মাদক পাচারচক্র, যার মূল ঘাঁটি নিউ ইয়র্ক ও কক্সবাজারে। সিআইএ এর তথ্য অনুযায়ী এই চক্রে জড়িত কিছু প্রাক্তন সেনা অফিসার, রাজনীতিক এবং আন্তর্জাতিক চোরাকারবারি। এই চক্রের নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের 3টি শহর ও বাংলাদেশের 4টি জেলা জুড়ে বিস্তৃত। তার বাংলাদেশে আসার মূল লক্ষ্য ছিল অভিযান চালানো, তবে পরপর কয়েকবার চেষ্টায় তিনি গ্যাংটার লিডারকে ধরতে সক্ষম হলেও পরে জানতে পারেন আসল দাবার চাল আমেরিকা থেকে দেওয়া হয়েছে। যাদের আটক করা হয়েছিল সে ছিল দাবার একটা অংশ। এজন্য তাকে দ্রুতই ফিরতে হয়। ওনার 6 মাসের ছুটি ক্যান্সেল করে। ধূসর তালুকদারের নেতৃত্বে নিউজার্সি ও বনানীতে গোপন অভিযান চালানো। হ্যাকিং টিম দিয়ে পাচারকারীদের ব্যাংক ট্রান্সফার ও মেসেজ ট্রেস করা। উদ্ধার হওয়া নারীদের পুনর্বাসন ও চক্রের প্রধানদের আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করা। মিশন সাকসেস হওয়ার শেষ পর্যায়ে সন্ত্রাসী হামলায় আমাদের থেকে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর পরে আমরাও অভিযানে তার বিকৃত বডি উদ্ধার করতে পেরেছি। জ্যাকসন কোল নিচু গলায় বলে, তাকে শেষবার ড্রোন ফিডে দেখা যায়, অপারেশন এলিমেন্ট 3-তে ঢোকার আগে। এরপর বিস্ফোরণের শব্দ আর থার্মাল সিগন্যাল ভ্যানিশ। আমাদের লোকেরা 6 ঘন্টা পর তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে। জ্যাকসন একে একে সামনে এগিয়ে দেয় ধূসরের ফাটা জামার একাংশ, পুড়ে যাওয়া ধূসরের ব্লুটুথ মোবাইল ফোন, কয়েকটা সুরক্ষা ফাইল। কোলের চোখে কোনো আবেগ নেই, গলায় কেবল কর্তব্যের শুষ্কতা। ইয়াং, এমন একজন দক্ষ মানুষকে হারিয়ে আমরা শোকাহত। সম্মানের সাথে আমরা তাকে বিদায় জানাতে এসেছি। এবং অপারেশন সাকসেসফুল হওয়ায় উচ্চমর্যাদায় তার শেষকার্য সম্পূর্ণ করা হবে। ঘরের ভেতর হঠাৎ করেই যেন গা ছমছমে নিস্তব্ধতা নেমে আসে।
বাতাস ভারী হয়ে উঠেছে, নিঃশ্বাসের শব্দ পর্যন্ত যেন কানে বিঁধে। চারপাশের আলো নিভু নিভু, নরম হলুদ রোদের বদলে এখন সেখানে জমে আছে শীতল ছায়া। জ্যাকসন কোল আবার বলে উঠে, তিনি চাইতেন তার কর্মস্থল গোপন থেকে সবার চোখের আড়ালে তিনি দেশের সেবা করবেন। তবে শেষ পর্যায়ে এসে আমরা তার কথা মানতে পারছি না। আমাদের মাফ করবেন। আমরা শোকাহত। রাদিফ পেছনের দিকে এক পা টলতে টলতে সরে আসে, শরীর কাঁপছে হালকা তালে। ঠোঁট ফাঁক হয়ে আছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এমন নিষ্ঠুর বাস্তবতা সে মেনে নিতে পারছে না। সে সব কিছু জানত, ধূসরকে বারণ করা সত্ত্বেও সে নিজের দায়িত্ব থেকে পিছু হটেনি। তৃণ দুহাত মুখে চাপা দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সামনে, চোখে অনিশ্চয়তা আর আতঙ্ক জমে গেছে। তূর্ণ চিৎকার করে উঠে, ইয়া মাবুদ! ওর তো ফেরার কথা ছিল। কেন এমন করলে ধূসর? কেন? তোফ এক নিঃশ্বাসে সামনে এগিয়ে দেয়ালে ঘুষি মারে। দেয়ালের চুন খসে পড়ে এক ফোঁটা রক্তের মতো। গলা কাপে রাগে, কষ্টে। তুই এমন করে যেতে পারিস না ভাই। তুই কথা দিছিলি। তুই বলেছিলি তুই আসবি, তাহলে কেন চলে গেলি? বলেই তৌফ কেমন বাচ্চাদের মতো কেঁদে উঠে। রাদিফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক কোণে, দেয়ালে ঠেস দিয়ে নিজের ভারসাম্য রেখেছে, দু কাঁধ কেঁপে উঠেছে ধীরে। রাদিফের চোখে প্রথমবারের মতো দেখা যায় এক ফোঁটা নীরব অশ্রু। না বলা যন্ত্রণার, অচল শূন্যতার অশ্রু। তাদের বন্ধুত্বে প্রথমবার কারো কান্না এতটা নিঃশব্দ, অথচ এতটা বিকট হয়ে বাজে ঘরের চারপাশে। 5 বন্ধুর একসাথে বড় হওয়া, ধূসর কথা দিয়েছিল ফিরে আসার, তার অনাগত বাচ্চা সব কেমন মাথার মধ্যে রাদিফের যন্ত্রণা দিতে শুরু করে। হৈমন্তী হঠাৎ করে ছিটকে পড়ে যায় ফ্লোরে। ধূসরর একটানা হৃদয়বিদারক চিৎকারে কেঁপে ওঠে ঘরটা। রোকসানা তাড়াতাড়ি ছুটে এসে হৈমন্তীকে ঝাপটে ধরে, কিন্তু ততক্ষণে চোখে তার কোনো হুঁশ নেই। পুরো শরীরটা কাঁপছে, বুক ফুঁড়ে কান্না উঠে আসছে। আমার বাচ্চাটারে ফিরিয়ে দিন আল্লাহ। ধূসরকে ফেরত দিন। হৈমন্তীর বুকভাঙা আর্তনাদ ছড়িয়ে পড়ে নিস্তব্ধ পরিবেশে। রোকসানা অনির্বের অশ্রু বিসর্জন দিতে থাকে, মেয়েটা মা হতে চলেছে আর ধূসর নেই। মাথা শূন্য হয়ে পড়ে তিনিও। অন্যদিকে ইনায়েত তালুকদার দাঁড়িয়ে আছেন চুপচাপ, পাথরের মতো। চোখে কোনো পানি নেই, তবু তার চাহনি পানির চেয়েও ভারী। নিঃশব্দে ঠোঁট নড়ে, যেন নিজেকেই বলছেন, আমার ছেলে, আমার ধূসর। ঈশিতা আর রুহি ছুটে এসে লনের মাঝে রাখা কফিনের পাশে বসে পড়ে। না 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 ভাইয়া, এমন না ভাইয়া, না। আমাদের ভাইয়া বেঁচে আছে, তার কিছু হয়নি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অঝোরে, দম আটকানো সেই কান্নায় কাঁপে বাতাস। তবে সবকিছুর মাঝে ঘরের এক কোণে ইচ্ছে দাঁড়িয়ে। নিঃশব্দ, স্থির, নিথর। চোখে এক ফোঁটাও পানি নেই। গাল ঠান্ডা, ঠোঁট আটসাট বন্ধ। ইচ্ছে কাঁদছে না, চিৎকার করছে না, কোনো শব্দ করছে না। শুধু দাঁড়িয়ে আছে একটি পাথরের মতো। যেন ধূসর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারও সব থেমে গেছে। জীবনের গতিপথ, অনুভব, শব্দ, সব বন্ধ হয়ে গেছে। চোখের সামনে বারবার ধূসরের শেষ কথা ভেসে আসছে, আমার অস্তিত্ব যেখানে থাকবে, আমি সেখানে না এসে পারি। অ্যাপোলো হসপিটালের 3rd ফ্লোর পুরোপুরি সামরিক বাহিনীর দ্বারা ঘেরা, প্রতিটি কর্নারে ও করিডোরের প্রতিটি ধাপে সশস্ত্র প্রহরা। কেউ যেন এক চুলও এদিক সেদিক হতে না পারে, এমন সতর্কতায় পা ফেলছে সবাই। আলোয়াধারিতে ভেজা করিডোরের ভেতর দিয়ে তালুকদার বাড়ির সদস্যরা একে একে দৌড়ে এসে থেমে দাঁড়ায় অপারেশন থিয়েটারের ঠিক আগেই। কেউ কোনো কথা বলছে না, শুধু হৃৎস্পন্দনের শব্দ যেন কানে বাজে, তীক্ষ্ণ, টান টান, অজানা আশঙ্কায় পরিপূর্ণ। তৃণ, রাদিফ আর তৌফ আগে এগিয়ে যায়। বাকিরা একটু দূরে দাঁড়িয়ে পড়ে। তাদের চোখ এখন স্থির হয়ে আছে একদিকেই, ওটিতে আলো জ্বলছে, দরজা বন্ধ, তার সামনেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে একজন। লেফটেন্যান্ট কর্নেল মৃন্ময় আবরার। লোকটার বয়স আন্দাজ করা যায় না সহজে। মুখে কোনো অভিব্যক্তি নেই, ঠান্ডা, স্থির, দৃঢ়। ত্বক শ্যামলা, চোখ দুটি হাওয়া মেশানো ধুলোয় ঢাকা, যুদ্ধক্ষেত্রের মতো শান্ত, কিন্তু যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। গড়ন অসম্ভব বলিষ্ঠ, সামরিক কাটের ইউনিফর্মে যেন এক অপার কর্তৃত্ব ছড়িয়ে আছে তার চারপাশে।
সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দুই হাত পেছনে রাখা, কাঁধে বাংলাদেশের পতাকা গাঁথা ইউনিফর্মে হালকা আলো পড়লে যেন লোহার মতো কঠিন লাগে দেখতে। রাদিফ নিঃশব্দে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকা মৃন্ময়ের দিকে এক ঝটকায় স্যালুট করে সম্মান জানানোর জন্য। মৃন্ময় সামান্য একবার চোখ সরিয়ে তাকায় রাদিফের দিকে। মুখে কোনো আবেগ নেই, কেবল গম্ভীরতা। চোখে যেন একবারে স্ক্যান করে নেয় রাদিফকে, উৎসাহ, শ্রদ্ধা আর কৌতূহল সবকিছু। তারপর ডান হাতটা সামান্য বাড়িয়ে দেয়, শুধু সৌজন্যতা রক্ষার জন্য। তালুকদার বাড়ির বাকিরা এতক্ষণে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। কারো মুখে কোনো কথা নেই। কে এই মানুষ, যার সামনে রাদিফ নিজের সম্মান জানালো? কে এই লোক, যার উপস্থিতিতে সামরিক বাহিনীর মতোই কাঠিন্য ছড়াচ্ছে চারপাশে? তবে মৃন্ময় এখনো চুপ। এখনো দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের দরজার দিকে মুখ করে, চোখ আটকে আছে সেখানে। যেন সে জানে ওর ভেতরে কি চলছে। যেন ওর চোখ দুটো আর পাঁচটা সাধারণ চোখ নয়, সেখানে অপেক্ষা করছে সিদ্ধান্ত, প্রতিজ্ঞা, আর হয়তো মৃত্যু। মৃন্ময়ের আশপাশে থাকা কেউ সাহস পাচ্ছে না তাকে কিছু বলার। এমনকি রাদিফও নয়। হৈমন্তী কাপা হাতে মুখ ঢেকে বসে পড়েছেন সোফায়। আর মৃন্ময় এখনো দাঁড়িয়ে, এক হাতে কোমর পকেটে, আরেক হাত পেছনে বাঁধা। চোখে পলক নেই। অপারেশন থিয়েটারের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই মানুষটার শরীরী ভাষায় যেন বলে দিচ্ছে, ভুল করেছো যদি আমার কাউকে ছুঁয়ে থাকো, তবে হাসপাতাল নয়, কবর খুঁড়ো নিজে নিজেই। গলার কাছে ধুকপুক করছে ইচ্ছের হৃদস্পন্দন। ইচ্ছে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে, চোখে এক ধরনের স্থির সংকল্প, অথচ ভেতরে তলবার। ইচ্ছে চিনে ফেলেছে মৃন্ময়কে। তালুকদার বাড়িতে ধূসরের সাথে এসেছিল, পরিচয় দিয়েছিল বন্ধু নামে। কিন্তু ইচ্ছে জানে এই লোকও সাধারণ কেউ নয়, ধূসরের মতোই এলিট ইউনিটের কেউ। ওদের চোখের ভাষা, হাঁটার ভঙ্গি, চারপাশে তাকানোর ধরন, সবই বলে দেয় এরা কি ধরনের মানুষ। মৃন্ময় তখনও দাঁড়িয়ে পকেটে হাত গুজে। ইচ্ছের উপস্থিতি টের পেয়ে মুখ ফিরিয়ে তাকায় মেয়েটার দিকে। চোখে স্পষ্ট প্রশ্ন, কিছু বলবে? ইচ্ছে থেমে যায় একদম সামনে এসে। বুকের মাঝে কি দম আটকে যাচ্ছে। কাপা গলায় বলে ওঠে, বেঁচে আছে। এক মুহূর্তের নিঃশব্দ। তারপর মৃন্ময় হালকা মাথা নাড়ায়। চাহনিতে কোনো নাটকীয়তা নেই, চোখ নামিয়ে মাথা নিচু করে ইঙ্গিতে বলে, হ্যাঁ, বেঁচে আছে। ইচ্ছে যেন আচমকা হাঁফ ছেড়ে বাঁচে। বুকের ভার খুলে যায় হঠাৎ। আর দাঁড়িয়ে থাকতে পারে না। ধপ করে ফ্লোরে বসে পড়ে। দুই হাতের আঙুল জড়িয়ে ধরে রাখে চুপচাপ। মাথা নিচু, চোখ বন্ধ, নীরবে শুধু নিজের ভেতরের ঝড়কে আয়ত্ত করার চেষ্টা করতে থাকে। মৃন্ময় তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার চোখে আজ অদ্ভুত শান্তি। মনে পড়ে যায় সেই প্রথম দিনটার কথা। তালুকদার বাড়িতে হাতে একটা ছোট খরগোশ ছিল মেয়েটার। কি এক অকারণে তার ওপর চড়াও হয়েছিল, ঝগড়া করেছিল। আর আজ, আজ এই মেয়েটা তার সামনে এসে সোজা জিজ্ঞেস করলো, বেঁচে আছে? এভাবে কেউ ভাবে? এমন নির্ভীকভাবে কে এসে এক অফিসারের সামনে দাঁড়িয়ে বাচামরার হিসেব চায়? উঁচু পেটটা ধরে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসছে ইচ্ছে রোকসানা তালুকদারের সঙ্গে। মেয়েকে কোনোভাবেই একা ছাড়া যাবে না, রোকসানার চোখে মুখে স্পষ্ট সেই ভাবনা। বাড়ির কেউ ইচ্ছেকে এক চুলও নড়তে দেয় না, নজর রাখে সব সময়। এতে ইচ্ছে বিরক্তিতে গাল ফুলিয়ে রাগ করে বসে থাকে, আবার কখনো কখনো লজ্জাও পায় বেশ। 9 মাস চলছে। এই সপ্তাহেই ডেলিভারি ডেট দিয়েছে তাহসিন। তবে মজার ব্যাপার হলো, ইচ্ছের যখন মাত্র 4 মাসের গর্ভাবস্থা শুরু, তখন থেকে পেট অনেক বড় হতে শুরু করে স্বাভাবিকের চেয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পেটের আকার আরও বাড়তে থাকলে, বাড়ির সবাই এক প্রকার জোর করেই আল্ট্রাসোনোগ্রাফি করাই অজানা শঙ্কায়। তবে জানা যায়, একজন নয়, 2জন নতুন সদস্য আসতে চলেছে তালুকদার বাড়িতে। ইনায়েত সাহেব এই খুশিতে পুরো এলাকা এবং হাসপাতাল জুড়ে মিষ্টি বিলিয়েছেন, যা নিয়ে পুরো এলাকায় গল্প হয় এখনো। সেই কি কাণ্ড! এই সুখবর শুনে বাড়ির সবাই উচ্ছ্বাসে মেতে উঠে, কিন্তু ইচ্ছের মুখে দুশ্চিন্তার ছায়া লেগে থাকে তাও। সুখের মাঝে উদ্বেগ আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিশে আছে।
লিভিং রুমে তাহসিন বসে আছে, পেটটা একটু আধটু করে উঠে এসেছে। তাহসিনও প্রেগনেন্ট, প্রায় 1 মাসের মতো। পাশে সোফায় বসে আছে অর্ণব, একটু দুশ্চিন্তায় মোড়ানো চোখে বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে, আবার ফোন স্ক্রিনে সময় দেখে নিচ্ছে। তাহসিন অর্ণবর হাত চেপে ধরে আছে, কিন্তু মুখে স্পষ্ট চিন্তার রেখা। ঠিক সেই সময়েই রোকসানা এসে হাজির হয়, পাশে ইচ্ছেকে নিয়ে। সাদা পাথরচুর ওভারসাইজ সালোয়ারে একদম সাজানো ইচ্ছে, চুল খোলা, মুখটা থমথমে। সেই আগের চঞ্চল ইচ্ছেকে যেন কোথাও আর খুঁজে পাওয়া যায় না। রোকসানা ইচ্ছের হাত ধরে সামনে এগিয়ে এনে বলে, সবাই গাড়িতে উঠছে, আমাদেরও যেতে হবে। তাহসিন উঠে আসে ইচ্ছের হাত ধরে বলে, কেমন আছিস পাখি? কোথাও ব্যথা হয় তোর? ইচ্ছে মাথা নাড়িয়ে না জানায়। অর্ণব তখন পাশে থেকে বলে, তাহসিন, ওকে নিয়ে বাহিরে চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি রেডি। তাহসিন ইচ্ছের কাঁধে হাত রাখে, এক ঝলক চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কিছু না বলে পাশে এসে দাঁড়ায়। ইচ্ছে নীরবে তাহসিনের সাথে দরজার দিকে এগিয়ে যায়। বিগত 9 মাস ধরে ধূসর হাসপাতালের বেডে পড়ে আছে। নিঃশব্দ এক যুদ্ধের মধ্যে, চোখ বন্ধ, নিঃশ্বাস চলমান, অথচ প্রাণটা যেন সীমানার ধারে দাঁড়িয়ে থাকে প্রতি মুহূর্তে। নির্জীবভাবে পড়ে আছে কোমায়, ডাক্তার বলেছে যে কোনো দিন, যে কোনো সময়, আজ, কাল, অথবা আরও 1 বছর। এই অনিশ্চয়তায় প্রতিদিন ধূসরকে ঘিরে রাখে। অপারেশন সাকসেস হলেও ধূসর কোমাতে রয়েছে মাসের পর মাস ধরে। মাথায় আঘাত পাওয়ার জন্য স্নায়ুকোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথার ভিতরে রক্ত জমাট বেঁধেছে। বাহিরের কোনো কিছু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হতে থাকে, যার ফলে ধূসর অনির্দিষ্ট সময়ের জন্য কমায়। রোজকার মতো আজও ধূসরের কাছে যাচ্ছে ইচ্ছে, তার অসভ্য পুরুষকে দেখতে, একটু ছুতে। 9টা মাস নিজের সাথে নিজের লড়াই করছে ধূসর, হয়তো তার অনাগত বাচ্চা আর তার ঘুড়ির জন্য। হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি চলছে ফাঁকা রাস্তায়। সূর্যের আলো কাচের গায়ে পড়ে যেন একরাশ তাপ ছড়িয়ে দিচ্ছে ভিতরটায়, কিন্তু গাড়ির ভিতরে তেমন গরম নেই, এসি অন করা। ধূসর নেই, তবুও ইচ্ছের প্রতিদিনের দেখা করা বন্ধ হয়নি। গত 9 মাসে একটাও দিন বাদ পড়েনি, কিন্তু আজকাল শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে ইচ্ছের, এজন্য বেশ কয়েকদিন হসপিটালে যেতে পারেনি। এজন্য আজকে যাচ্ছে। আগের সেই ছটফটে ইচ্ছে আর এখনকার মলিন, ক্লান্ত ইচ্ছের মাঝে আকাশ পাতাল যেন তফাত। যমজ সন্তান গর্ভে ধারণ করা মানে শরীরের প্রতিটি কোষ যেন প্রতিনিয়ত যুদ্ধ করছে। পেটটা ভালোই উঁচু, গাল দুটো ফুলে আছে, কিন্তু সেই ফুলে ওঠা গালের মধ্যে যেন এক অনন্য মমত্বের দীপ্তি ছড়িয়ে আছে। মাতৃত্ব যেন ইচ্ছেকে আরো সুন্দর করে তুলেছে। তাহসিনের কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে ইচ্ছে। কপালের ঘাম জমেছে গরমে এসি অন করা সত্ত্বেও। অপরদিকে অর্ণব সাবধানে ড্রাইভ করে, একটুও ঝাঁকুনি যেন না লাগে। হুট করেই রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেডলাইটের সারি ভেসে ওঠে। যানজট। গাড়ি আটকে পড়ে। সময় গড়িয়ে যায়। 30 মিনিট কেটে গেছে, গাড়ি নড়ার যেন নাম নেই। বাহিরের গরম যেন গাড়ির ভিতরটাও জ্বালিয়ে দেয়। তাহসিন জানালার কাঁচ একটু নামিয়ে দেয় যাতে বাতাস ঢুকতে পারে, কিন্তু হঠাৎই টের পায় ইচ্ছের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইচ্ছে হাঁপাতে শুরু করে। বুকের ভিতরে বাতাস আটকে গেছে, ইচ্ছের শ্বাস নিতে কষ্ট শুরু হয়ে গেছে। তাহসিন এক ঝটকায় সামনে ঝুঁকে বাকি জানালাগুলো খুলে দেয়, ইচ্ছেকে সামনের দিকে ঠেলে ধরে বলে, ইচ্ছে, একটু গভীর নিঃশ্বাস নে প্লিজ, আর একটু। কিন্তু এর মাঝেই তাহসিনের চোখ পড়ে সিটের নিচে। ভিজে গেছে। পানি ভেঙেছে ইচ্ছের। লেবর পেইন। আপু ইচ্ছে কাপা স্বরে ঘুমিয়ে উঠে, ব্যথা হচ্ছে, অনেক ব্যথা। তাহসিন মুখ চেপে ধরে, ভয় এসে গলা জড়িয়ে ধরেছে যেন। ইচ্ছে ডান হাতে পেটটা চেপে ধরে, মুখটা কুঁচকে উঠেছে তীব্র ব্যথায়। কষ্টে কেঁপে কেঁপে ওঠে শরীর। অর্ণব, গাড়ি চালাও। যেভাবে হোক বের হতে হবে এই জ্যাম থেকে। চিৎকার করে ওঠে তাহসিন। ড্রাইভিং সিট থেকে অর্ণব ঘাড় ঘুরিয়ে বলে করে, ইচ্ছের তো 3 দিন পর ডেট ছিল। তাহসিন এক ঝটকায় ঘুরে তাকায় অর্ণবের দিকে, গলার স্বর থরথর করে কেঁপে ওঠে, স্বাভাবিক অর্ণব। এটা নর্মাল, কিন্তু এটা টুইন কেস, এইভাবে কিছুতেই ডেলিভারি সম্ভব না।
তোমাকে রাস্তাটা ফাঁকা করতে হবে, যেভাবে হোক। ইচ্ছে হঠাৎ চিৎকার করে ওঠে, ব্যথা যেন অসহনীয় হয়ে দাঁড়ায়। শরীরটা টান টান হয়ে উঠছে, হাত দিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে ইচ্ছে ব্যথায়। ততক্ষণে কাঁদতে শুরু করেছে ইচ্ছে। উদ্ধৃতি চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন। আমি পারছি না। তাহসিন সঙ্গে সঙ্গে ইচ্ছেকে ধরে ফেলে এক হাত দিয়ে মাথাটা বুকে টেনে নেয়, আরেক হাত দিয়ে পেটের ওপর আলতো চাপ দেয়। কিচ্ছু হবে না, আমি আছি, আরেকটু কষ্ট কর পাখি। আল্লাহকে মনে মনে ডাকে তাহসিন। এ অবস্থায় যদি কিছু হয়ে যায় এইখানে জ্যামে আটকে। তবে হঠাৎ অলৌকিকভাবে জ্যাম খুলে যায়। অর্ণব দ্রুত গিয়ার চেঞ্জ করে, গতি বাড়িয়ে দেয়। আর তাহসিন গাড়ির জানালা দিয়ে এক হাত বাইরে রেখে ইমার্জেন্সির সংকেত দিতে থাকে পথচারীদের। সবাই যেন বোঝে, এই গাড়ির ভিতর একজন মা লড়ছে তার সন্তানের জন্য। আর একজন পুরুষ লড়ছে সময়ের বিপক্ষে হসপিটালের বেডে শুয়ে। ফোর্থ ফ্লোরের নিস্তব্ধ কেবিনটাকে নিস্তব্ধতা যেন চেপে ধরেছে পুরো। ধূসর বিছানায় পড়ে আছে নির্জীবভাবে, নিষ্পন্দ। গত 9 মাস ধরে কমায় থাকা ধূসরের মুখে নেই কোনো অভিব্যক্তি, চোখ দুটো বন্ধ, মুখে মলিন ছায়া। আগের সেই তীক্ষ্ণ চাহনি, পুরুষালী দৃঢ়তা কোথাও নেই, এখন শুধু নিঃসার, বোবা একটা শরীর। ধূসরের ডান হাতটা শক্ত করে ধরে বসে আছে তৃণ। দুই চোখে পানি চিকচিক করছে। ধূসর, চোখ খুল প্লিজ। ইচ্ছে জীবন সমঙ্কটে। অপারেশন ঘরে তোর বাচ্চাদের জন্য লড়ছে ভাই, ওর যে এখন তোকে দরকার। একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসাবে তোকে দরকার ধূসর। কথা থেমে যায় এক মুহূর্ত, তৃণের গলা ভেঙে আসে, শ্বাস আটকে যায় বুকের ভেতর। তৃণ হাতের মুঠোয় আরো শক্ত করে ধূসরের হাতে চেপে ধরে। বিছানার পাশে বসে থাকা অবস্থাতেই মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, তুই না বলতি ধূসর, তুই কোথাও থাকিস না যেখানে ইচ্ছে নেই, এখনো আছে মৃত্যুর দোরগোড়ায়। আর তুই এখানেই পড়ে থাকবি। তুই না বলতি ওর স্পর্শ না পেলে তোর নিঃশ্বাস থেমে আসে। এখনো উঠবি না। ধূসর তখনও নিশ্চুপ, নিষ্পন্দ। চোখের পাতা নড়েও না। তৃণের চোখের পানি টুপ করে পড়তে থাকে ধূসরের হাতে, ঠান্ডা সাদা চাদরের ওপর ছোপ ফেলে। তৃণ ফুপিয়ে ওঠে, এবার আর ধরে রাখতে পারে না, গলার কাঁপুনিতে স্পষ্ট হয়ে ওঠে বেদনা। উঠো ভাই। ইচ্ছের জন্য উঠো, আর কত ঘুমিয়ে থাকবি? তোর ঘুড়ি যে হাসে না 9টা মাস ধরে, খায় না, ঘুমায় না। সারাদিন তোর নাম করে, তোকে চায়, শুধু তোকে। তৃণর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। চোখ বেয়ে নেমে আসে কষ্টের পানির ঢল। বুকের ভেতর জমে থাকা অজস্র চাপা কান্না যেন একসঙ্গে বিস্ফোরিত হয়ে যায় এই মুহূর্তে। এখনো উঠবি না? তোর অনাগত সন্তানদের মুখ দেখবি না? কে বলে ছেলেরা কাঁদে না? এই কেবিনে এখন কাঁদছে তৃণ, একজন বন্ধু হয়ে, একজন ভাই হয়ে, একজন নীরব সাক্ষী হয়ে, তার ছোট বোনের মতো ইচ্ছের জন্য, আর সেই মানুষটার জন্য, যে একসময় শুধু বলতো, আমার ইচ্ছে যেখানে থাকবে, আমি সেখানে না থেকে পারি। কিন্তু আজ সেই ধূসর চুপ। আজ তার ঘুড়ি উড়ছে না আকাশে। এম ড্যাশ। অন্যদিকে সিসেকশনের জন্য ইচ্ছেকে ওটিতে ঢুকানো হয়েছে। তালুকদার বাড়ির সকল সদস্য, এমনকি মির্জা বাড়ির লোকজনও একত্র সেখানে, চোখে মুখে উদ্বেগের ছায়া, ঠোঁটে নামহীন প্রার্থনা। হাসপাতালের করিডোর জুড়ে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধুই নার্সদের পায়ের শব্দ কিংবা মনিটরের শব্দ যেন এই উৎকণ্ঠার ভার আরও বাড়িয়ে দেয়। রোকসানা অস্থির পায়ে ওটির সামনে পায়চারি করছে, কাপা ঠোঁটে শুধু একটাই প্রার্থনা, তার মেয়ে আর বাচ্চাটা যেন সুস্থ থাকে। তৌফ, জয়, রাদীপ, সবাই এক এক কোণে দাঁড়িয়ে, একে অপরের চোখের দিকে তাকাতে পারছে না। কেউ কারো সামনে দুর্বলতা দেখাতে চাইছে না, অথচ সবার বুকের ভেতরই বিস্ফোরণ ঘটছে। কিছুক্ষণের ভেতর দরজা খুলে বেরিয়ে এলেন ডাক্তার। ভদ্রমহিলা সহ দুটি নার্স সদ্য জন্মানো নবজাতক দুটিকে কোলে করে সকলের সামনে এনে বললেন, মা ও বাচ্চা দুটি সম্পূর্ণ সুস্থ আছে। চিন্তার কারণ নেই। আপনাদের মেয়ে এখন ঘুমিয়ে আছে। বিরক্ত করা যাবে না। সফেদ কাপড়ে মোড়া দুটি প্রাণকে কোলে নিল ধূসর। ক্যালাইন নাগানো হাতে দুটি প্রাণকে নেওয়ায় বেগ পোহাতে হয় ধূসরকে। পাশে থেকে রোকসানা তালুকদার এগিয়ে আসেন, কোল থেকে একজনকে নিজের কোলে নেন।
ছোট মুখ, খোলা চোখ, লাল লাল ঠোঁট। ছোট হাত দুটি মুঠো করে তাকিয়ে আছে বাবার দিকে। দেব দেব চোখে তাকিয়ে দেখছে তার বাবাকে। ধূসরও মায়ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়ের দিকে। মেয়ের মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। তার অবাধ্য ঘুড়ি তাকে না জানিয়ে কত বড় অঘটন ঘটিয়েছে, যদিও তা পরম সুখ। ধূসর মুখ নামিয়ে মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আমার সায়রা তালুকদার ধৃতি। পা ঘুরিয়ে রোকসানার দিকে তাকায় ধূসর। সদ্য নানু হওয়ার অনুভূতি চোখ মুখে যেন স্পষ্ট জানান দিতে থাকে রোকসানা তালুকদারের। নাতনিকে কোলে নিয়ে সবাইকে দেখাতে ব্যস্ত এমন সময় ধূসরের ক্লান্ত গলার সুর কানে পৌঁছাতেই দাঁড়িয়ে পড়ে। ধূসর দ্বিতীয় মেয়ের কপালেও চুমু খেয়ে বলে, আর তুমি আমার ইরহা তালুকদার ধীরা। ধূসর মেয়েকে অসুস্থ অবস্থায় কোলে নিয়েই বসে পড়ে। হাতের ইশারাতে বলে তার দ্বিতীয় মেয়েকেও কোলে দিতে। দুই প্রাণকে দুই হাতে নিয়ে সবার সামনেই ধূসর অশ্রু ছেড়ে দেই। তার বুকটার কাছে ছোট প্রাণ দুটো তার দিকেই তাকিয়ে আছে। ঠিক এইভাবেই ইচ্ছেকে কোলে নিয়েছিল। জমানো টাকা দিয়ে ইচ্ছেকে স্বর্ণের লোকেট গড়িয়ে দিয়েছিল। বাড়ির সবাই জিজ্ঞেস করলে বুক ফুলিয়ে বলতো আমার ঘুড়ি, আমার বউ, টুকটুকে বউ। কেউ কিছু বললে ঘুড়িকে নিয়ে হারিয়ে যাব। পুরনো দিনগুলোকে ক্ষণে ক্ষণে তাজা করে দিচ্ছে কোলে থাকা মেয়ে দুটো। ফ্ল্যাশব্যাক, তৃণ ধূসরের হাত ধরে কেঁদেই চলেছে। চোখের পানি থামাতে পারছে না কিছুতেই। ধূসর এখনো নির্বিকার, নীরব, নিঃশব্দ। শুধু হার্ট রেট মনিটরে ওঠানামা করছে লাল রেখা, জীবনের ক্ষীণ সংকেত। তৃণর চোখের পানি ফোটায় ফোটায় গড়িয়ে পড়ে ধূসরের হাতে। এমন সময় তো তৃণ হঠাৎই খেয়াল করে ধূসরের আঙুল নাড়া দিচ্ছে। মুহূর্তেই চোখ গোল হয়ে আসে, অবাকে শ্বাস আটকে আসে গলায়। তড়িঘড়ি করে সে চেঁচিয়ে উঠে, ডাক্তার! কেউ ডাক্তারকে ডাকো! ধূসর রেসপন্স করছে। বাড়ির বাকি সবাই তখন ইচ্ছের ডেলিভারির জন্য অপারেশন রুমের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তৃণর চিৎকার শুনে চমকে ওঠে সবাই। এক মুহূর্ত দেরি না করে প্রায় দৌড়েই ছুটে আসে তারা ধূসরের কেবিনের সামনে। অজানা ভয় আর আশার আলো। তখনই ডাক্তার দ্রুত পায়ে নার্সদের নিয়ে কেবিনে ঢুকে পড়ে। ভেতরে একে একে সব পরীক্ষা শুরু হয়। বাইরে ঠায় দাঁড়িয়ে থাকে সবাই। কয়েক মিনিট পর ধূসর ধীরে ধীরে চোখ খুলে। ডাক্তার বাহিরে এসে জানায় রুগীর জ্ঞান ফিরেছে। ধূসর চেতনা ফিরে পেয়ে অস্পষ্ট স্বরে প্রশ্ন করে, ইচ্ছে কোথায়? যার শরীরের প্রতিটি স্নায়ু 9 মাস অচেতন ছিল, সেই মানুষ জেগে উঠে প্রথমেই সহধর্মিণী কোথায় জানতে চাই। সবাই স্তব্ধ। ভিজিটিং আওয়ার্স চলছে এখন, সবাই দেখে গেলেও ধূসর আসে সবার শেষে। ইচ্ছে পরম আবেশে ধূসরের হাতটা টেনে বুকের উপর চেপে ধরে। পাশে ক্ষণে ক্ষণে ছোট ছোট হাত পা নাড়িয়ে নাড়িয়ে বাচ্চা দুটো খেলছে। আর বাবা মার দিকে তাকিয়ে দেখছে আর হাসছে। ইচ্ছে মায়ভরা চোখে শুধায়, মেয়ে দুটোকে কোলে নিয়েছেন? ধূসর মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। সাবধানে ইচ্ছেকে ঝাপটে ধরে বুকে। কি যে খুশি লাগছে সে বলতে পারছে না। কতটা সে আনন্দিত বুঝাতে পারবে না। তাদের প্রথম সন্তান। ভালোবাসার চিহ্ন তাদের। তার অংশ, তার রক্ত। তার বুকে মাথা রেখে ঘুমাবে, তাকে বাবা বলে ডাকবে আধো আধো সুরে। ইচ্ছের পরে এখন সবচাইতে কাছে তারা। সতর্কতার সাথে ইচ্ছের মাথাটা ধূসর নিজের বুকে গভীরভাবে জড়িয়ে ধরে আবারও। ক্যালাইন লাগানো হাতে চাপ পড়ে, তারপরও টু শব্দ না করে নিজের স্ত্রীকে বুকে চেপে রাখে। ছোট ছোট পা ফেলে বাবা ডাকতে ডাকতে ধূসরের বুকে আসবে। চোখ, নাক লাল করে কাঁদবে। ছোট হাতে ধূসরের তর্জনী ধরবে। ইচ্ছেকে অবাক করে দিয়ে ধূসর অশ্রু ছেড়ে দেই। প্রশান্তিতে আদুরে সুরে বলে, আমার কলিজা জুড়িয়ে যাচ্ছে ইচ্ছেমাই। বাবা হওয়ার সুখটা কতটা প্রখর, কতটা আনন্দের। আমি এত খুশি, এতটা খুশি বুঝাতে পারছি না। আমার শিরদাঁড়া বেয়ে কেমন ঠান্ডা স্রোত নামছে ঘুরি। কিভাবে বুঝাবো এই অনুভূতি? কিভাবে? 9 মাসের তৃষ্ণা একসাথে মিটিয়ে নিতে থাকে ইচ্ছে ধূসরের বুকে থেকে। ধূসরও ইচ্ছেকে ছাড়ে না, শক্ত করে বুকে ধরে রাখে। ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে আবারও এই ভয়। পাশেই মেয়ে দুটো ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ইচ্ছেকে ছেড়ে দিয়ে মেয়ে দুটোর কপালে আবারও ছোট করে চুমু খাই ধূসর। ইচ্ছের দিকে তাকিয়ে বলে, তোমার হিংসে হচ্ছে ঘুড়ি, এইভাবে তাকিয়ে আছো কেন?
ধূসরের এমন খোঁচাপূর্ণ কথা শুনে ইচ্ছে প্রসব ব্যথা ভুলে রেগে বলে উঠে, একটুও না, আমি থাকবো না এইখানে, বাড়ি যাব। ইচ্ছের বাচ্চামো কথা শুনে ধূসর হেসে উঠে। ইচ্ছের কপালে, গালে, ঠোঁটে, নাকে, সারা মুখে অগণিত চুমু খেয়ে বলে উঠে, আমার মেয়ের উপর আর হিংসে না কেমন। দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেছে। ধূসর এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল, ওষুধ, ইনজেকশন সব পেছনে ফেলে সে এখন একেবারে ঘরবন্দি একজন পরিবারের মানুষ। সারাদিন বাড়িতেই থাকে, সময় কাটে ইচ্ছের খেয়াল রাখায় আর মেয়ে দুটোর কাণ্ডকারখানা ভেবে। ইচ্ছে একটু হাঁটতে গেলেও ধূসর পেছনে পেছনে ছায়ার মতো ঘোরে। খেতে বসলে চোখে চোখে রাখে, পানি কম খেলো না তো, ভাত ঠিকঠাক খাচ্ছে তো, এসব। আর সুযোগ পেলেই ধূসর শুরু করে ইচ্ছেকে ঝালানো, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা। তবে যা নিয়ে সবচেয়ে বেশি খুনসুটি হয় তা হলো মেয়ে দুটোকে নিয়ে। নামমাত্রা ইচ্ছে গর্ভে রেখেছে, এখন থেকেই মেয়ে দুটো ধূসরের মতো দেখতে হয়েছে। চোখ, নাক, ঠোঁট সব থেকেই শুরু করে। এই কথা নিয়ে ইচ্ছে গাল ফুলিয়ে বসে থাকে, আপনি সারাদিন জ্বালিয়ে মারেন, এখন পেটের দুটো আপনার মতো দেখতে। আমি পালিয়ে যাব জ্বালায়, বলে রাগ দেখায়, অথচ মুখে চাপা হাসির রেখা ঠিকই থাকে। ধূসর তখন মাথায় হাত দিয়ে কপাল চাপড়ে বসে থাকে, মুখে গভীর হতাশার ছায়া টেনে বলে, জীবনে এমন আনলজিক্যাল কিছুর সামনে আমি এই প্রথম পড়লাম। কিন্তু ইচ্ছে তো আর চুপ করে থাকার মেয়ে না, তার রাগ, অভিমান আর ভালোবাসার এই অদ্ভুত মিশ্রণেই যেন ধূসর বিভোর হয়ে উঠে। তালুকদার বাড়িতে আজকে সাজরব। আলো ঝলমলে সাজে রঙিন হয়ে উঠেছে প্রতিটি কোণা। আজ ধূসর আর ইচ্ছের দ্বিতীয় বিবাহবার্ষিকী। প্রথম বিবাহবার্ষিকী ধূসরের অসুস্থতা আর ইচ্ছের ডেলিভারি মিলিয়ে বাদ পড়েছে, তবে আজ সন্ধ্যায় জমকালো আয়োজন রেখেছেন ইনায়েত সাহেব। বাড়ির লনে স্টেজ, চারপাশে রঙিন আলোর লাইন, আর অতিথিদের বসার আয়োজন, সব মিলিয়ে যেন উৎসবের আবহ। ধূসর আর ইচ্ছের যমজ মেয়ে দুটো সবে 1 বছরে পা দিয়েছে, কিন্তু তাতেই যেন তালুকদার বাড়ির প্রাণ তারা। ছোট্ট হাত পা নেড়ে হাসে, খিলখিল করে। ছোট ছোট ভাঙা শব্দে ডাকতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে। এদিকে হৈমন্তী আর রোকসানা নাতনিদের নিয়ে মূল আয়োজন থেকে একটু দূরে এক কোনায় বসে পুরো বাড়ির সাজসজ্জা দেখছে। বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ভেবে। ওদিকে ধূসরের বন্ধুমহল, রাদীপ, তৌফ, জয় আর তৃণরা সহ বেশ কয়েকজন জড়ো হয়ে হাসাহাসি করছে। রাদীপ হঠাৎ বলে ওঠে, স্লার ডিএনএ লেভেল দেখেছিস? একবারেই বাজিমাত। বাকিরা হেসে উঠে ধূসরের দিকে তাকিয়ে। ধূসরের অবশ্য তাতে হেলদোল নেই। বরং মুখে কাদো কাদো ভাব এনে মুখ টিপে বলে, কি রেখে গেলাম আর কি হয়ে গেল? বউকে ভালো করে আদর করতেই পারলাম না, তার আগেই 2 ভাগিদার হাজির। তোরা কি বুঝবি আমার কষ্ট? তারপর একটু থেমে বলে, মেয়েগুলা যদি আমার মতো দেখতে হয়, এই নিয়েও রোজ ঝগড়া হয়। আগে ইচ্ছেকে কিছু বললে লজ্জা পেত, এখন উল্টা আমাকেই ভয় দেখায়। কথায় কথায় ঝগড়া করে। স্বামী মারা যদি শরীয়তে জায়েজ হতো, আমার বউ প্রতিদিন আমায় মারত, বিশ্বাস কর। রাদিফের কাঁধে হাত রেখে মুচকি হাসে ধূসর, আর বাকিরা হেসে উঠে তাল মিলিয়ে। হাসির মধ্যে দিয়ে যেন আবার পুরনো বন্ধুত্বের রং জেগে ওঠে। তৌফ তো আগেই বিয়ে করেছে আর তৃণর কথা বার্তা চলছে শুধু, বাকি রাদীপ সেও নাকি রুহির সাথে জমিয়ে প্রেম করছে, এসব কথা নিয়েই হাসাহাসি চলছে। এমন সময় পাশে থাকা তৃণ ধূসরকে গুঁতো দিয়ে ইশারা করে চুপ থাকতে। ধূসর থামে না, বরং মনের আনন্দে কথা বলতেই থাকে। ঠিক তখনই তৃণর আবারও গুতাতে পেছনে ঘুরে ধূসর দেখে ইচ্ছে দাঁড়িয়ে আছে। মুখে করা অভিমান, চোখে রাগ স্পষ্ট। ধূসর এক মুহূর্তে থমকে যায়। বেচারার মুখে তখন বেখাপ্পা একটা হাসি, ভেবেও পায় না কি বলবে, কি করবে। তবে তাতেও কিছু হয় না, ইচ্ছে আর একবারও না তাকিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। ধূসর তোরাক করে তৃণদের দিকে তাকিয়ে বলেই ফেলে, বউয়ের রাগ ভাঙাতে যাই, তোরা দোয়া করিস। এই বলে সে হনহনিয়ে উপরের দিকে উঠে যায়, আর পেছনে থেকে বাকিরা আবারও হাসিতে ফেটে পড়ে। ইচ্ছে আয়নার সামনে বসে নিজের জুয়েলারি একে একে খুলছে। কানের দুল, গলার হার, হাতের চুড়ি, সব খুলে রাখছে ধীরে ধীরে। মুখে একরাশ অভিমান, ঠোঁটের কোণে স্পষ্ট রাগ।
পেছনে তখন দরজা বন্ধ হওয়ার মৃদু শব্দ হয়, কিন্তু ইচ্ছে কোনো প্রতিক্রিয়া দেখায় না। যেন জানে কে এসেছে, কিন্তু পাত্তা দেয় না। ধূসর দরজায় ভর দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ইচ্ছেকে দেখে। তারপর ধীরে ধীরে পেছনে থেকে এগিয়ে আসে। মুখে একরকম চুপচাপ হাসি, চোখে মুখে দুষ্টুমির ছায়া। ইচ্ছের ঠিক পেছনে দাঁড়িয়ে আয়নায় ওর চোখে চোখ রেখে ধীরে বলে উঠে, কি গো সুন্দরী, যাবে নাকি বাপের বাড়ি? ইচ্ছে আয়নার দিকেই তাকিয়ে থাকে, একটুও না ঘুরে উত্তর দেয়, হ্যাঁ, যাব। এক্ষুনি আপনাকে রেখে, আপনার মেয়ে দুটোকে নিয়ে আমার বাপের বাড়ি যাব। এই কথা শেষ হতেই ধূসর হালকা হেসে এক ঝটকায় ইচ্ছেকে পেছনে থেকে জড়িয়ে ধরে। উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে বলে, সরি, আমি আমার বউকে ছাড়া থাকতে পারি না, ঘুম আসে না বুকে। ব্যথা করে চোখে দেখি না, মুখের রুচি নষ্ট হয়ে যায়। এজন্য নেক্সট কখনো বাপের বাড়ি যাবেন। ইচ্ছেও আর কিছু বলে না, তবে চোখ নামিয়ে রাখে। অভিমান তবুও চোখে ভাসে। ধূসর সেটা স্পষ্ট বুঝতে পারে। ধূসর আর দেরি না করে পাজাকোলা করে তুলে নেয় ইচ্ছেকে। ইচ্ছে একবার চমকে ওঠে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। ধূসর সোজা ইচ্ছেকে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। আর ইচ্ছেও ধূসরের গলা জড়িয়ে ধরে। বিছানায় শুইয়ে দিয়ে ধূসর ইচ্ছের চুলে হাত বুলিয়ে দিতে থাকে। আদুরে কণ্ঠে বলে, মেয়েরা যতক্ষণ না আসে, ততক্ষণ একটু আদর করি চলো। এইবার ওদের ভাই আনতে হবে। ধূসরের ঠোঁটকাটা স্পষ্ট কথায় ইচ্ছে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। তারপর হালকা হেসে ধূসরের হাত ধরে ধূসরকে নিজের দিকে টেনে এনে ফিসফিসিয়ে বলে, অসভ্য পুরুষ। ধূসর ওর কণ্ঠে আদরের ছোঁয়া, অভিমানের মিশ্রণ বুঝে ফেলে। সেই চেনা দুষ্টু হাসি ফুটে ওঠে মুখে। এরপর কোনো কথা না বলে সে ইচ্ছের লাল রঙে রাঙানো ঠোঁট দুটো দখল করে নেয়, গভীর, নীরব, নিবিড় ভালোবাসায়। রান্নাঘরে পাক্কা গৃহিণীর মতো শাড়ির আঁচল কোমরে গুজে ইচ্ছে রান্না করছে এক মনে। চারপাশে হরেক রকমের মশলা, কাটা সবজি, মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলোয় তখন বিরিয়ানি বসানো, পাশে সেমাই, ডাল, রোস্ট সবই একে একে বানিয়ে রেখেছে। সময় তখন রাত ৮টা, বাহিরে মসজিদ থেকে এশার আজান ভেসে আসছে। রান্নাঘরের দরজার বাইরে হৈমন্তী আর রোকসান দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাহসিন আর অর্ণব আসবে সেই সুবাদে ইচ্ছে জেদ ধরেছে সব রান্না একা হাতে করবে। ইচ্ছে একাগ্র হয়ে রান্নায় ব্যস্ত। ঘর্মাক্ত মুখে হাত দিয়ে বারবার ঘাম মুছে নিচ্ছে। এমন সময় পেছনে থেকে শাড়ির আঁচল টেনে ধরে কেউ। ইচ্ছে চমকে উঠে, কপাল কুঁচকে, বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে দেখে কে টানছে। হঠাৎ চোখ বড় হয়ে আসে বিস্ময়ে। মা, বড় মা। হঠাৎ চিৎকার করে ওঠে ইচ্ছে। ৩ বছরে পা দেওয়া ইচ্ছের ছোট মেয়ে ইরহা দাঁড়িয়ে আছে ফ্লোরে। সারা মুখে পাউডার মেখেছে, চোখে কালি আর ঠোঁটে পুরোটাই ভরে লাল লিপস্টিক। শাড়ির আঁচলে গলায় পেঁচিয়ে পুতুল সাজে দাঁড়িয়ে আছে। ইচ্ছে স্তব্ধ হয়ে ফ্লোরে বসে পড়ে, হাত বাড়িয়ে ঠোঁটে আঙ্গুল বুলিয়ে দেখে ওয়াটারপ্রুফ লিপস্টিক। মাথায় হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ, বুঝতে পারে না হাসবে না কাঁদবে। এর মধ্যে হৈমন্তী আর রোকসান ছুটে আসে রান্নাঘরে। ইচ্ছে রেগে গেলে মেয়েকে চড় মারতে দ্বিধা করবে না, ভেবেই দেরি না করে হৈমন্তী নাতনিকে কোলে তুলে নেয়। ইরহা দাদির কোলে উঠে মাথা উঁচু করে বলে, মাম্মা, সায়ু শালিয়ে দিছে। তুন্দর না। ইচ্ছে তখনও রাগ আর দুঃখে স্তব্ধ। মেয়ের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে ওঠে, ধৃতি কোথায়? তোমার আপু কোথায় ধীরা? ইরহা সরল চোখে তাকিয়ে দাদির কাঁধে মুখ লুকিয়ে বলে, সায়ু বাবাকে সালিয়ে দিচ্ছে মাম্মা। খুন্তি হাতে ইচ্ছে রেগে মেগে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বাকি রান্নাটা রোকসানারকে করতে বলে, মা রান্নাটা তুমি করো, আমি এখনই আসছি। ছোট মেয়ে ধৃতিমায়ের এমন রণমূর্তি দেখে চুপচাপ দাদির কোলে গুটিসুটি মেরে থাকে। বাবা, তফ বন্ধ। সালিয়ে দিছে ধৃতি। বেডরুমে ধূসর চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। শান্ত মুখে নিজেকে ছেড়ে রেখেছে। ছোট ধৃতি বাবার চোখে আইলাইনার লাগাতে ব্যস্ত। দুই হাতে একেবারে চোখের চারদিকে ঘেঁষে ঘেঁষে লেপে দিচ্ছে আইলাইনারের মোটা প্রলেপ। কিছুটা ঘেটে গেছে, তবু ধূসর চুপচাপ বসে আছে, মেয়ের সব কর্মকাণ্ড যেন নির্ভর হয়ে সহ্য করছে। ঠিক তখনই দ্রুত পায়ে ইচ্ছে ঘরে এসে ধৃতি হাত টেনে বিছানা থেকে নিচে নামিয়ে দেয়।
ধৃতির হাতে তখনও আইলাইনারের ঢাকনাটা ধরা। ইচ্ছের এমন রাগী চেহারা দেখে হাত থেকে ঢাকনাটা ফেলে দেয় ধৃতি, পড়ে গিয়ে সেটা গড়িয়ে পড়ে বিছানার নিচে। মায়ের এমন রাগী চেহারা দেখে ধৃতি চমকে ওঠে, সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে দেয় ভয়। ধূসর তোরাক করে মেয়ের কান্না শুনে চোখ খুলে তাকায়। কয়েক সেকেন্ড অবাক হয়ে চেয়ে থাকে, তারপর ইচ্ছে রোদিকে চোখ রাঙিয়ে ওঠে, কাঁদতে থাকা ধৃতিকে বুকের কাছে টেনে নেয়, আর ঠান্ডা স্বরে ইচ্ছেকে বলে ওঠে, পাগল হয়েছিস তুই? আমার মেয়েকে কাঁদাস, কত বড় সাহস! ইচ্ছে চোখ বড় করে তাকায় ধূসরের দিকে, অবাক না হয়ে পারে না। কিছুক্ষণ চুপ থেকে অভিমান নিয়ে বলে, পেটের গুলা আপনার মতো হবে জানলে জীবনেও সেদিন এই কাজ করতাম না। ছোটকে ওয়াটারপ্রুফ লিপস্টিক পরিয়ে দিয়েছে। এগুলো কিভাবে উঠবে? সারাদিন আমি খেটে মরি, আপনি তো কিছুই করেন না। খেতে বসলে জ্বালায়, ঘুমাতে গেলেই জ্বালায়, সামনে আমার মেডিকেল পরীক্ষা, পড়তেও পারি না ঠিক মতো। আপনি থাকেন আপনার মেয়েদের নিয়ে। আমিই তো কাটা এখন, আমাকে আর সহ্য হয় না আপনার। মায়ের কণ্ঠে ঝাঁজ কথা শুনে ধৃতি ফুপিয়ে কেঁদে ওঠে আবার। নাকমুখ লাল হয়ে আসে কান্নায়। ধূসর আবার ইচ্ছের দিকে তাকায়। আমার প্রিন্সেসকে কাঁদাবি না ইচ্ছে। নিচে যা, দ্রুত। কুইক। ইচ্ছের আগে অভিমানে ঘর থেকে বেরিয়ে যায়। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছের চলে যাওয়ার দিকে। মেয়ে চোখের পানি মুছে দিয়ে ধূসর কোমল স্বরে ফিসফিসিয়ে বলে, আপনার জন্য আপনার মা কষ্ট পেল। এখন এই অভিমান কিভাবে ভাঙ্গায় বলো তো প্রিন্সেস? ধৃতি তখনই বাবার গাল ধরে টেনে নেয়, একটা আদুরে চুমু খেয়ে বলে, বাবা, আদর করে। মেয়ের এমন কাণ্ডে ধূসরের চোখে মুখে হাসি ফুটে ওঠে। মেয়েকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় ইচ্ছের পিছে। এম ড্যাশ। এদিকে লিভিং রুমে বসে ইরহা আর তাহসিনের ছেলে আহিয়ান খেলছে। পাওয়ার রেঞ্জার্সের একটা ছোট্ট খেলনা নিয়ে টানাটানির এক পর্যায়ে হঠাৎ করেই আহিয়ান কামড় বসায় ছোট ইরহার হাতে। মুহূর্তেই ইরহা সারা লিভিং রুম কাঁপিয়ে কেঁদে ওঠে। ইরহার কান্নার শব্দ শুনে রফিক তালুকদার তড়িঘড়ি করে ভেতর থেকে বেরিয়ে আসে। নাতনির কান্না থামাতে গিয়ে অস্থির হয়ে পড়ে তিনি। নানু ভাই, কি হয়েছে? কান্না করছো কেন? এর মধ্যেই উপরের দিক থেকে নেমে আসে ধূসর, কোলে বড় মেয়ে ধৃতি। নিচে নেমেই ধূসর থমকে দাঁড়ায়, চোখ চলে যায় কাঁদতে থাকা ছোট মেয়ের দিকে। দ্রুত পায়ে কাছে গিয়ে দেখে ইরহার চোখে পানি, ডান হাতে কামড়ের স্পষ্ট দাগ। পাশে সোফায় আহিয়ান দাঁত বের করে হাসছে, যেন কিছুই হয়নি। ধূসর ইরহার হাত ধরে দেখে, এইটা করেছো কেন আহিয়ান? তোমার আপু হয়তো। আহিয়ান দাঁত বের করে বলে, খেলনাটা দেয় না নামু। অস্পষ্ট সুরে ধূসরের দিকে তাকিয়ে ইরহা কাঁদতে কাঁদতেই বলে, আনার ছিল, আমি আগে পেয়েছি। মেয়ের কান্না দেখে ধূসর ইরহাকে নিজের অন্য হাতে জড়িয়ে নেয়। কিন্তু ধৃতি, যমজ হওয়ার দারুণ এক সংবেদনশীল মিল থাকার কারণে ছোট বোনকে কাঁদতে দেখে নিজের কান্না ধরে রাখতে পারে না। সেও হু হু করে কেঁদে ওঠে। ধূসর দুই মেয়েকে দুদিকে কোলে নিয়ে বারবার বলে, আচ্ছা থামো বাবা, এখানে আছে তো, কিছু হয়নি। হ্যাঁ, আমি অনেকগুলো খেলনা এনে দিব। কিন্তু কান্না থামে না কারো। রান্নাঘর থেকে এসব ইচ্ছে চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে। মুখ শক্ত করে শুধু চেয়ে থাকে। ইচ্ছেকে কষ্ট দিয়েছে না, এইবার বুঝবে কত মজা। মেয়েদের কান্না থামাক এখন, ইচ্ছে আশেপাশেও যাবে না। এদিকে সবাই মিলিয়ে দুই বোনের কান্না থামানোর চেষ্টা করেও ব্যর্থ হতে থাকে। দুই বোনকে নিয়ে ধূসর সারা লিভিং রুম ঘুরে বেড়াই, তাতেও লাভ হয় না। কানের কাছে দুইজন একাধারে কেঁদেই চলেছে। কি করবে ভেবে পাই না ধূসর। এদিকে কাঁদতে কাঁদতে মেয়ে দুটো হেসকি তুলে ফেলেছে, চোখের পানি, নাকের পানিতে ধূসরের গেঞ্জির অবস্থা খারাপ। পরিস্থিতি বেগতিক হতে দেখে ধূসর মনে মনে ইচ্ছেকে সরি বলে। তারপর চিল্লিয়ে ডেকে উঠে ইচ্ছেকে মেয়েদের সামলানোর জন্যে। অন্ধকার একটা ঘরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে মীরা। চারপাশে থমথমে নীরবতা, শুধুমাত্র ছাদ থেকে ঝুলে থাকা একটা আধপোড়া বাল্ব অন্ধকার ঘরটাকে মৃদু আলোয় ফাঁদে ফেলেছে। মীরার গায়ের পোশাক ছেঁড়া, চুল এলোমেলো। মুখে অসংখ্য আছড়ের দাগ, ঠোঁট ফেটে রক্ত জমে আছে। হাত পায়ে কালসিটে দাগ, ফোলা চামড়ায় যেন বর্বরতার নীরব ইতিহাস গাথা। আজ 3 দিন, না খেয়ে, না পানি পেয়ে, অনাহারে শুষ্ক ঠোঁটে মীরা ফ্লোরে লুটিয়ে পড়ে আছে।
শরীরটা মাঝে মাঝেই খেঁচিয়ে উঠে, কিন্তু চোখে এখনো এক ফোঁটা ঘুম নেই, শুধু অনন্ত ক্লান্তি আর অবর্ণনীয় যন্ত্রণা। স্বামী নামক নরপশুটার কোনো খোঁজ নেই। যেন একটা ভয়ঙ্কর নরকে আটকে আছে মীরা। এক সময় যে মেয়ে ধূসর নামের ছেলেটার জন্য পাগল ছিল, সেই মীরাই একদিন নিজের লোভ আর মায়ের স্বপ্ন পূরণে বেছে নিয়েছিল জোর্জ নামের এক ধনী আমেরিকানকে। মারিয়া বেগম অর্থলোভে এতটা অন্ধ একটিবারও মেয়ের ভবিষ্যতের কথা ভাবেনি। ভালো সম্বন্ধ এসেছে, প্রবাসী ছেলে, টাকা আছে, আর ভালোবাসা। তা দিয়ে কি হবে, এই সব কথায় আজকে মীরা সদূর আমেরিকায়। বিয়ের প্রথম কিছুদিন সব ঠিকঠাক চললেও এরপর আসল রূপ প্রকাশ পায় জোর্সের। ধীরে ধীরে শুরু হয় গালিগালাজ, শারীরিক নির্যাতন, তারপর পাসপোর্ট কেড়ে নেওয়া, ফোন বন্ধ। মীরার পৃথিবীটা যেন একটা অন্ধকার খাঁচায় বন্দী হয়ে পড়ে। মীরার সাথে এমন কেন করছে জোর্জ সেইটা এখনো জানে না মীরা। জানার কোনো রাস্তায় রাখেনি জোর্জ কোল। মীরা শুয়ে শুয়ে ফিসফিস করে ডাকছে, জোর্জ, পানি দাও, একটু পানি। কিন্তু চারদিকে নিস্তব্ধতা। কোথাও কোনো সাড়া নেই। এমনকি কেয়ারটেকার বা প্রতিবেশীরাও যেন অদৃশ্য। এদিকে অন্য ঘরে জোর্জ ফোনে কথা বলছে, আড়ালে দাঁড়িয়ে। ওপাশ থেকে কে কথা বলছে শোনা যায় না, কিন্তু কথার ভঙ্গিতে বোঝা যায় সম্পর্ক ঘনিষ্ঠ, পুরনো বন্ধু। গলা নিচু করে জোর্জ বলে উঠে, সে এখনো বেঁচে আছে, যদিও সম্ভবত বেশি সময় নয়। মেয়েটা এখন ভেঙে পড়েছে। যেমন তুমি বলেছিলে ঠিক তেমনই। তারপর কিছুক্ষণ থেমে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আবার বলে, সব ঠিক আছে যেমনটি তুমি বলেছিলে, সবকিছু শেষ না হওয়া পর্যন্ত থামব না। আকাশে আজও মেঘ, ঘন ঘন বাজ পড়ছে দূরে কোথাও। জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। বেডরুম নিস্তব্ধ, হালকা ড্রিম লাইটের আলোতে ঘরটা উজ্জ্বল। ইচ্ছে ঘুমিয়ে পড়েছে, এমন সময় ধূসর বেডরুমে ঢুকে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে এসেছে দাদির ঘরে। দরজাটা বন্ধ করে সোজা তাকায় বিছানার দিকে। আলো আঁধারে চোখে পড়ে ইচ্ছে এক পাশ হয়ে ঘুমিয়ে আছে। চুপচাপ, নড়চড় করছে না। পিঠটা দেখা যাচ্ছে, এক পাশে চুলগুলো এলোমেলো হয়ে বিছানার বালিশে ছড়িয়ে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে বিছানায় উঠে পড়ে। ইচ্ছের গা ঘেঁষে শুয়ে পড়ে, মেয়েটা তার বুকে না ঘুমালে নাকি ঘুম আসে না। অথচ সে আজকে ঘুমিয়ে পড়েছে ধূসরকে ছাড়াই, ভেবেই ধূসর দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা যে ভীষণ রকম অভিমান করেছে ধূসর বুঝতে পারে। চোখ বন্ধ করতে না করতেই ধূসর টের পায়, ইচ্ছে কাঁপছে। নরমভাবে, ক্ষণে ক্ষণে। যেন কান্না গোপন করছে। ধূসর নিঃশব্দে চোখ মেলে, ঠোঁট শক্ত করে। তারপর তাড়াতাড়ি ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে ফেলে। সত্যিই, চোখে পানি, মুখটা ফোলা। কাঁদতে কাঁদতে ঘুমোতে চেয়েছে হয়তো। ধূসর উঠে বসে, নিজের কোলে তুলে নেয় ইচ্ছেকে। গলায় সেই পুরনো অসহায়তা। ঘুড়ি কাঁদছিস কেন সোনা? রাগ হয়েছে? সরি তো। আমার প্রিন্সেস কাঁদছে, তখন যদি তোকে কিছু না বলতাম, ও থামতো না সোনা। এইবার কান্না থামা আমার, কিন্তু ব্যথা করছে বুকে তোর কান্নায়। ধূসর বলেই ইচ্ছেকে বুকের সঙ্গে চেপে ধরে। কিন্তু ইচ্ছে হঠাৎ ধূসরকে ধাক্কা দিয়ে উঠে বসে। চোখে রাগ, জেদ, আর কষ্ট। মেয়েকে থামানোর জন্য আপনি আমায় কষ্ট দিবেন? আমার জন্যে ভালোবাসা শেষ, আমি বুঝতে পেরেছি। পেটে আমি রাখলাম, অথচ দেখতে আপনার মতো। জ্বালায়ও আপনার মতো। তাদের কান্না থামাতে নাকি আমাকে কষ্ট দিতে হবে? আমি এখন কোথায় যাব বলুন তো? ধূসর চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর হালকা হেসে, ঠোঁটে চুমু খায় ইচ্ছের। তাহলে ওদের একটা ভাই আনি। যে তোর মতো দেখতে হবে, তোর সব কথা শুনবে। তখন আর তো অভিযোগ থাকবে না, বল। ইচ্ছে গোজ হয় বলে, লাগবে না আর। এই দুইটার জ্বালায় বাঁচি না, আবারও। দূরে সরুন আপনি। আমায় কষ্ট দিয়েছেন। ধূসর আর কিছু না বলে কোলে তুলে নেয় ইচ্ছেকে। নরম শাড়ির আঁচল বুকের ওপর পড়ে আছে ইচ্ছের। নিজেদের বেডরুম থেকে বেরিয়ে ধূসর ইচ্ছের বারান্দার দিকে ধীরে ধীরে হাঁটতে। হাঁটতে হাঁটতে ধূসর ইচ্ছের কপালে, গালে, নাকে চুমু খেতে থাকে উন্মাদের মতো। এমন সময় ইচ্ছের বারান্দার দরজা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে পড়ে ঘরে। বৃষ্টি পড়ছে। চারপাশে ঝিরঝির শব্দ, দূরে বিদ্যুৎ চমক। ধূসর কাঠের সেই সিঙ্গেল চৌকিতে ইচ্ছেকে নামিয়ে কানে কানে দুষ্টামি সুরে বলে,
চোখ মুখ যেভাবে লাল করে কাঁদিস আমার ইচ্ছেগুলি, ওদের ভাই আনতেই হবে এজন্য। মেয়াই বলে ইচ্ছের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইচ্ছে চোখ বন্ধ করে নেয়। বাহিরে আজও সেদিনের মতো ঝুম বৃষ্টি। এক রাত, আর এক অভিমানী ভালোবাসা, আর একজনের বুকে জড়িয়ে তার প্রিয় ইচ্ছেগুলি। সমাপ্ত। গল্প সে আমার ইচ্ছেগুলি। লেখনীতে মুক্ত রহমান। অন্তিম পর্ব।